তাহলে আজকে আমাদের হচ্ছে রেসপিরেটরি লাস্ট পার্ট। এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট কয়েকটা টপিকস হচ্ছে ফার্স্টে এখানে আছে জিপিএ গুড ফার্স্ট ডোজ, এগুলো আমরা অবশ্যই সে পড়ে আসছি ভাস্কুলারিসের পার্টের মধ্যে। এর বাইরে এখানে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পালমোনারি এম্বোলিজম আর হচ্ছে নিউমোথোরাক্স। তাহলে এই দুটা থেকে বেশি কোশ্চেন আসে। ফার্স্ট আছে রেসপিরেটরি ইনভলভমেন্ট ইন কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার্স। তাহলে এগুলো আমরা রিউমাটোলজিতে অলরেডি পড়ে আসছি, জাস্ট একটু রিভিউ দিয়ে যাবো। ফার্স্ট আছে রিউমেটয়েড ডিজিজ। রিউমেটয়েড ডিজিজ কি কি প্রেজেন্টেশন হতে পারে পেশেন্টের? সব থেকে কমন যেটা সেটা হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস প্রেজেন্ট করে ইউজুয়ালি। এছাড়া হচ্ছে প্লুরিসেন্ট প্লুরাল ইফিউশন থাকতে পারে। প্লুরাল ইফিউশনটা থাকে এক্সিটেটিভ উইথ মার্কলি রিডিউসড গ্লুকোজ অ্যান্ড ইনক্রিজড এলডিএইচ। আরেকটা কোশ্চেন আসে যে ফ্যাটাল কন্ডিশন কোনটা, সেটা হচ্ছে অবলিটারেটিভ ব্রঙ্কিওলাইটিস। এসএল এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে সব থেকে বেশি অ্যাকিউট নিউমোনাইটিস অ্যাসিড উইথ ডিফিউজ অ্যালভিউলার হেমারেজ। তাহলে এটা হচ্ছে মোস্ট সিরিয়াস অ্যান্ড লাইফ থ্রেটেনিং কন্ডিশন। এখানে একটা মনে রাখতে সেটা হচ্ছে এসএল এর ক্ষেত্রে পালমোনারি ফাইব্রোসিসটা খুব একটা কমন না। সিস্টেমিক স্ক্লেরোসিস, তাহলে এখানে সবথেকে কমন প্রেজেন্টেশন থাকে হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস। এছাড়া হচ্ছে পালমোনারি হাইপারটেনশন থাকে। আর কোনটার সাথে কোন অ্যান্টিবডি পজিটিভ থাকে এটা ইম্পর্টেন্ট। ডার্মাটোমায়োসাইটিস অ্যান্ড পলিমায়োসাইটিস, এদের হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস থাকে আর ইউজুয়ালি লাং ক্যান্সারের সাথে অ্যাসিড থাকে। তারপর হচ্ছে জিপিএ। জিপিএ মেইনলি প্রেজেন্ট করে এপিস্টেক্সিস, নেজাল ক্যাস্টিং, সাবগ্লটিক স্টেনোসিস, এছাড়া পালমোনারি নোডিউল থাকতে পারে, ক্যাভিটেশন থাকতে পারে, এন্ড রিয়ালি টুবুলেসেন্ট প্লুরাল ইফিউশন থাকতে পারে। আর এখানে পালমোনারি ফাইব্রোসিস আমরা কজ পেলাম হচ্ছে তিনটা, রিউমাটয়েড ডিজিজ, দেন সিস্টেমিক স্ক্লেরোসিস আর ডার্মাটোমায়োসাইটিস বা পলিমায়োসাইটিস। পালমোনারি ইওসিনোফিলিয়া এন্ড ভাস্কুলারাইটিস। তাহলে পালমোনারি ইওসিনোফিলিয়া দুই ধরনের প্রেজেন্ট হতে পারে, একটা হচ্ছে অ্যাকিউট ইওসিনোফিলিক নিউমোনিয়া আর একটা হচ্ছে ক্রনিক ইওসিনোফিলিক নিউমোনিয়া। নামের মধ্যেই বোঝা যাচ্ছে দুইটার মধ্যেই ইওসিনোফিল কাউন্ট বেশি থাকবে। অ্যাকিউটির ক্ষেত্রে এটা প্রেজেন্টেশন থাকে টিপিক্যাল নিউমোনিয়া লাইক ফিচার নিয়ে। পেশেন্টের এক্সরে করলে আমরা ডিফিউজ পালমোনারি ইনফিল্ট্রেশন পাইতে পারি, আর হচ্ছে পেশেন্টের হাইপোক্সিক এসিডি ফেলার থাকতে পারে। আর এটা প্রেজেন্ট করে অ্যাকিউট ফেব্রুয়ারি ইলনেস নিয়ে, ইউজুয়ালি লেস দেন 5 days ডিউরেশন। ইনভেস্টিগেশন করলে আমরা কি পাবো? ইওসিনোফিল কাউন্ট বেশি পাবো। আর এটা কনফার্ম করা হয় ব্রঙ্কো অ্যালভিউলার ল্যাবেজ প্লেট দিয়ে। ব্রঙ্কো অ্যালভিউলার ল্যাবেজ করলে আমরা এখানে দেখবো হচ্ছে মোর দেন 25% ইওসিনোফিল। ট্রিটমেন্ট হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। তাহলে এটা অনেক সময় এসবিএস সিনারিও আসে। কোন একটা পেশেন্টের যদি এরকম অ্যাকিউট ফেব্রুয়ারি ইলনেস আসে, ইওসিনোফিল কাউন্ট আমরা বেশি পাই, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাকিউট ইওসিনোফিল স্টিমুলেশন চিন্তা করবো। তাহলে এক্ষেত্রে ট্রিটমেন্ট হবে স্টেরয়েড। ক্রনিক ইওসিনোফিলিক নিউমোনিয়া, তাহলে এক্ষেত্রে ইওসিনোফিল কাউন্ট বেশি থাকবে, পেশেন্টের হিস্ট্রি থাকবে ইনসিডিয়াস এবং একটু লং হিস্ট্রি থাকবে। এক্ষেত্রে পেশেন্টের ফিভার, ওয়েট লস, ব্রেথলেসনেস এন্ড আনপ্রোডাক্টিভ কাফ থাকতে পারে। পেরিফেরাল ইওসিনোফিল কাউন্ট ইজ অলমোস্ট অলওয়েজ ভেরি হাই। তাহলে সিবিসি কাউন্টটা আমাদেরকে একটু খেয়াল করে দেখতে হবে। তাহলে অ্যাকিউট হোক এবং ক্রনিক হোক, দুইটা ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে প্রেডনিজোলন, দুইটা ক্ষেত্রেই ইওসিনোফিল কাউন্ট বেশি হাই থাকবে। ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া, তাহলে এটা হয় হচ্ছে উসেরিয়া, ব্যানক্রপ্টি বা বুর্জিয়া মেলাই, এই ধরনের ফাইলেরিয়াল ইনফেকশন হয়। প্রেজেন্টেশন থাকে হচ্ছে ফিভার, ওয়েট লস, ডিসনে এন্ড অ্যাজমা লাইক সিমটমস। তাহলে ফাঙ্গাল ইনফেকশন, টিবি, এগুলোর ক্ষেত্রে সিমটমস মোটামুটি সেমই। সবগুলোর ক্ষেত্রেই ফিভার থাকে, ওয়েট লস থাকে, শর্টনেস অফ ব্রেথ থাকতে পারে। তাহলে মেইনলি দেখতে হবে হচ্ছে তার সিবিসি কাউন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট, ইওসিনোফিল কাউন্ট, তারপরে হচ্ছে পেশেন্টের ডিউরেশন অফ হিস্ট্রি, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। এই পেশেন্টগুলোর ক্ষেত্রেও ইওসিনোফিল কাউন্ট বেশি থাকবে, আচ্ছা আইজি বেশি থাকতে পারে। ওয়েজিনাস গ্যানোলোমাটোসিস বা জিপিএ, তাহলে এটা আমরা এর আগেও ভাস্কুলারিটিস পড়াশোনা ডিসকাস করছিলাম। এখানে মেইনলি সিমটমস থাকে কাফ,
হেমোপ্টাইসিস অ্যান্ড চেস্ট পেইন। আর পেশেন্টের সাথে এপিস্টেক্সিস থাকতে পারে, নেজাল ডিসচার্জ অ্যান্ড গ্যাস্ট্রিং থাকতে পারে, স্যাডেল নজ ডিফর্মিটি থাকতে পারে, অটিটিস মিডিয়া থাকতে পারে। মানে এগুলোর ক্ষেত্রে নেজাল অ্যান্ড ইয়ার ইনভলভমেন্ট থাকে। ইনভেস্টিগেশন করলে আমরা এক্স-রেতে মাল্টিপল নোডুল অ্যান্ড ক্যাভিটেশন পাইতে পারি, এবং এটা অনেক সময় প্রাইমারি বা মেটাস্টেটিক কার্সিনোমা অ্যান্ড অ্যাবসেসের সাথে কনফিউশন হতে পারে। কনফার্ম করবো আমরা টিস্যু বায়োপসি দিয়ে। গুড পাসলুস আপনাদেরকে পড়ছিলাম যে এটা ইউজুয়ালি ইয়ং পেশেন্টে হয়। এটা একই সাথে পালমোনারি হেমোরেজ এবং গ্লোমেরুলোনেফ্রাইটিস প্রেজেন্ট করে, আঙ্কা নেগেটিভ থাকে। বায়োপসি করলে আমরা কি পাবো? আইজিজি ডিপোজিশন পাবো। এবার পালমোনারি ইওসিনোফিলিয়া। তাহলে পালমোনারি ইওসিনোফিলিয়ার এক্সটেন্সিভ কজ কি কি আছে আর ইনটেনসিভ কজ কি কি আছে, এগুলো অনেক পরীক্ষায় আসে। এক্সটেন্সিভ কজের মধ্যে আমাদের মনে রাখবো তিনটা, একটা হচ্ছে হেলমিন, ফাঙ্গাস, আর একটা হচ্ছে ড্রাগস। এর মধ্যে ড্রাগস কজটা একটু বেশি ইম্পর্টেন্ট। আর ফাঙ্গাসের মধ্যে কোনটা করে আমরা অলরেডি পড়ছি, অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। তাহলে এখানে হচ্ছে অ্যাজমা প্লাস ব্রঙ্কোএক্সিপিস একসাথে থাকবে, এবং এটা হয় অ্যাসপারজিলাস ফিউমিগেটাস দিয়ে। ইনটেনসিভ কজের মধ্যে আমাদের আছে ক্রিপ্টোজেনিক ইওসিনোফিলিক নিউমোনিয়া, ইজিপিএ, হাইপোইওসিনোফিলিক সিনড্রোম, আর একটা হচ্ছে পলিআর্টারাইটিস নোডোসা। তাহলে সবগুলাতেই পেশেন্ট ইওসিনোফিলিক কাউন্ট বেশি থাকবে। এর মধ্যে পরীক্ষা যেটা বেশি আসে সেটা হচ্ছে ইজিপিএ। তাহলে ইওসিনোফিলিক গ্রানুলোমেটোসিস উইথ পলিএনজাইটিস। ফিচার্স কি কি থাকবে? লেট অনসেট বা রেজিস্ট্যান্ট অ্যাজমা থাকবে। তাহলে এগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি একটু বয়স্ক পেশেন্টের ক্ষেত্রে অ্যাজমা লেগ ফিচার থাকে, এবং অ্যাজমাটা আমাদের নর্মাল যে কনভেনশনাল ট্রিটমেন্ট এগুলোতে ইউজুয়ালি তেমন কোনো রেসপন্স করে না, বা রেসপন্স করলেও অনেক কম থাকে। ইওসিনোফিল কাউন্ট থাকবে মোর দ্যান 1500। এর সাথে পেশেন্টের মনোনিউরোপ্যাথি বা পলিনিউরোপ্যাথি থাকতে পারে। আর বায়োপসি করলে আমরা কি পাবো? ইওসিনোফিলিক ভাস্কুলাইটিস। তাহলে কোন একটা পেশেন্টের লেট অনসেট অথবা রেজিস্ট্যান্ট অ্যাজমা, এর সাথে ইওসিনোফিল কাউন্ট বেশি এবং নিউরোপ্যাথি, এই তিনটা যদি একসাথে থাকে তাহলে আমরা চিন্তা করবো ইজিপিএ। এর সাথে পেশেন্টটা ভাস্কুলারিটির টিপিক্যাল যে ফিচারগুলো, যেমন হচ্ছে ফিভার, মেলাইস, ওয়েট লস, তারপর হচ্ছে পালপুলা, এগুলো থাকতে পারে সাথে। এটা হচ্ছে অ্যাকিউট রেডিয়েশন নিউমোনাইটিস। তাহলে রেডিওথেরাপি দিয়ে দুইভাবে প্রেজেন্টেশন আসতে পারে, একটা হচ্ছে অ্যাকিউটলি নিউমোনিয়া লাইক প্রেজেন্টেশন হতে পারে, আর ক্রনিক্যালি ফাইব্রোসিস প্রেজেন্ট করতে পারে। অ্যাকিউট কেসে পেশেন্টের প্রেজেন্টেশন থাকে হচ্ছে কাফ এন্ড নিউমোনিয়া নিয়ে, আর ট্রিটমেন্ট হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস। তাহলে কোনো পেশেন্টের রেডিওথেরাপি হিস্ট্রি আছে কিনা এটা ইম্পর্টেন্ট। ড্রাগ ইনডিউসড রেসপিরেটরি ডিজিজ। তাহলে এখানে অনেকগুলো ড্রাগস নাম আছে, এতগুলো আসলে মুখস্থ করা খুবই কঠিন, সো এটা নিয়ে খুব বেশি আমার মনে হয় টাইম না দেওয়া ভালো। জাস্ট এখান থেকে মনে রাখতে হবে যেটা ইন্ডাকশন অফ এসএলই কোন কোন ড্রাগ করে, আইসোনিয়াজিড, হাইড্রোলাজিন এন্ড ফিনাইটোইন। আর অ্যাজমা এক্সারবেট করে কোন কোন ড্রাগ গুলা, আর পালমোনারি ফাইব্রোসিস করে কারা। তাহলে এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ড্রাগস কজিং পালমোনারি ফাইব্রোসিস। ঠিক আছে, এখানে দেওয়া আছে অ্যামাইডান, মিথোট্রিক্সেট, নাইট্রোফ্রন্টাইন, ব্লিওমাইসিন। এর বাইরে আরো কিছু ড্রাগ করতে পারে, যেমন সালফাসালাজাইন আছে, তারপর সাইক্লোফসফাইড করতে পারে। তাহলে পালমোনারি ফাইব্রোসিস কোন কোন ড্রাগ করে এটা বেশি ইম্পর্টেন্ট। আর বাকি ড্রাগ গুলো অনেক কাজ রয়েছে, তো ওগুলো আসলে মনে রাখা পসিবল না, শুধু শুধু টাইম ওয়েস্ট হবে। অকুপেশনাল অ্যাজমা। তাহলে অকুপেশনাল অ্যাজমাটা অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে। কাদের ক্ষেত্রে আমরা এটা চিন্তা করবো? এনি ইন্ডিভিজুয়াল অফ ওয়ার্কিং এজ হু ডেভেলপস নিউ অনসেট অ্যাজমা, ইমপ্রুভমেন্ট ইন সিমটমস ডিউরিং পিরিয়ডস অ্যাওয়ে ফ্রম ওয়ার্ক, at weekend and holidays. তাহলে অকুপেশনাল অ্যাজমার ক্ষেত্রে পেশেন্টের একটা সার্টেন অকুপেশনাল রিস্ক ফ্যাক্টর থাকবে, যেগুলোর ক্ষেত্রে অ্যাজমা রিস্ক থেকে বেশি, এবং অ্যাজমাটা হইতে হবে নিউ অনসেট। তাহলে অকুপেশনাল অ্যাজমার যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে, এগুলা যাদের আগে থেকে অ্যাজমা আছে তাদের ক্ষেত্রে অ্যাগ্রাভেট করতে পারে, সো সেগুলাকে অকুপেশনাল অ্যাজমা বলা যাবে না।
তাহলে এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে আগে কখনো অ্যাজমা কোনো ফিচার ছিল না, এদের অকুপেশনের সাথে টেম্পোরারি এটা রিলেটেড, এবং যখন এরা কাজ থেকে দূরে থাকে উইকেন্ডে এবং হলিডেজে তখন সিমটমস ইমপ্রুভ করে। তাহলে এই ফিচারগুলো থাকলে তখন আমরা তাকে বলবো অকুপেশনাল অ্যাজমা। কনফার্ম করা যায় কিভাবে? সিরিয়াল রেকর্ডিং অফ পিক ফ্লো এট ওয়ার্ক অ্যান্ড হোম। তাহলে যখন ওয়ার্ক প্লেস থাকবে তখন আমরা মেজার করবো, যখন বাসায় থাকবে তখনও মেজার করবো, এটা দেখে কনফার্ম করতে পারবো। তাহলে এটাও পরীক্ষার সিঙ্গেল বেস্ট আসে। এর পাশে অকুপেশনাল অ্যাজমা কিছু পজিটিভ এজেন্ট আছে, আর কিছু হচ্ছে ওয়ার্ক প্লেস বা ওয়ার্কার্স যাদের ক্ষেত্রে বেশি হয়। তাহলে যারা বেকারিতে কাজ করে বা কেমিক্যাল ওয়ার্কার্স, পেইন্ট স্প্রে, যারা এদের ক্ষেত্রে অ্যাজমা অকুপেশনাল অ্যাজমা রিস্ক থাকে বেশি। আর পজিটিভ এজেন্টের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে আইসোসায়ানেটস। অকুপেশনাল অ্যাজমার মধ্যে একটা টাইপ হচ্ছে বাইসোনোসিস, বেশি কাজে যা কটন মিলে কাজ করে। প্যাটার্নটা থাকবে সিওপিডির মতো। তাহলে যেগুলো অকুপেশনাল ডিজিজ আছে এদের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যখন আমরা কোশ্চেন সলভ করবো এখানে দেখতে হবে যে পেশেন্টের কোনো অকুপেশন মেনশন করা আছে কিনা। তাহলে এসবিএস সিনারিওতে পেশেন্টের এজ, অকুপেশন, ট্রাভেল হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি এগুলো খুবই ইম্পর্টেন্ট। এর পাশে নিউমোকনিওসিস। নিউমোকনিওসিস কেন হয়? ডিউ টু ইনহেলেশন অফ মিনারেল ডাস্ট। তাহলে যাদের ক্ষেত্রে মিনারেল ডাস্ট এক্সপোজার বেশি হবে তাদের ক্ষেত্রে এটা হওয়ার রিস্ক থাকবে বেশি। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে অকুপেশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন ডাস্টের মধ্যে বিভিন্ন রকম আছে, কোনগুলো লাংসের জন্য ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে সিলিকা, এটা হচ্ছে হাইলি ফাইব্রোজেনিক। তাহলে যাদের প্রলং সিলিকা এক্সপোজার হবে তাদের ক্ষেত্রে লাং ফাইব্রোসিস হওয়ার রিস্ক থাকে বেশি। আবার আয়রন, টিন, বেরিয়াম এগুলো হচ্ছে ইনার্ট, তাহলে এগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি দেখা যায় তেমন কোনো ডিজিজ ম্যানিফেস্টেশন থাকে না। এবার বেরিলিয়াম। বেরিলিয়াম কি করে? গ্রানুলোমাটাস ডিজিজ সিমিলার টু সার্কোডোসিস। তাহলে এদের প্রেজেন্টেশন, তারপর ইনভেস্টিগেশন ফাইন্ডিংস, এক্সরে ফাইন্ডিংস এগুলো থাকে সার্কোডোসিসের মতো। তাহলে এটাও ইম্পর্টেন্ট যে বেরিলিয়াম এক্সপোজার কোন কোন অকুপেশনে হয়ে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট নিউমোকনিওসিস ইনক্লুড কোল ওয়ার্কাস নিউমোকনিওসিস, সিলিকোসিস এন্ড অ্যাসবেস্টোসিস। তাহলে এই তিনটা হচ্ছে পরীক্ষা সবচেয়ে বেশি আসে, এগুলো আপনাদেরকে পড়তে হবে। কোল ওয়ার্কাস নিউমোকনিওসিস কাদের বিষয়? যাদের কোল ডাস্ট এক্সপোজার থাকে। কাদের ক্ষেত্রে বিষয়? যারা কোল মাইনিং এর কাজ করে। প্রেজেন্টেশনের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোগ্রেসিভ ম্যাসিভ ফাইব্রোসিস করতে পারে, ইউজুয়ালি হয় কোথায়? আপার লোবে। তাহলে যেগুলা ডাস্ট এক্সপোজারে ফাইব্রোসিস হয় সেগুলোর ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা আপার লোব ফাইব্রোসিস করে, কোনটা লোয়ার জোন ফাইব্রোসিস করে। কোলোকাস নিউমোকনিওসিস এটা হচ্ছে এফসিএস এর খুব একটা আসে না, তো এটা আমি একটু স্কিপ করে যাব। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে কোল ডাস্ট হচ্ছে লাং ক্যান্সারের সাথে রিলেটেড না। সিলিকোসিস, সিলিকোসিসটা পরীক্ষায় আসে। Silicosis results from inhalation of crystalline silica, usually in from quartz by workers cutting, grinding and polishing stone. তাহলে যারা স্টোন রিলেটেড জিনিসপত্র নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে সিলিকোসিস রিস্ক থাকে বেশি। তাহলে যারা মাইনিং এ কাজ করে বা হচ্ছে মেটাল গ্রিড নিয়ে কাজ করে বা হচ্ছে টাইলস ওয়ার্কার যারা বা স্টোন রিলেটেড যা জিনিসপত্র বানায়, তাহলে এই রিলেটেড যারা ওয়ার্কার আছে তাদের ক্ষেত্রে সিলিকোসিস হওয়ার রিস্ক থাকবে বেশি। ইউজুয়ালি পেশেন্টের প্রেজেন্টেশন থাকে কি? ড্রাই কাফ অ্যান্ড ব্রেথলেসনেস। আর স্পাইরোমেট্রি করলে আমরা পাবো রেস্ট্রিকটিভ প্যাটার্ন। দিস ইউজুয়ালি ম্যানিফেস্ট আফটার 10 to 20 years of continuous silica exposure. সিলিকোসিস মেইনলি কোথায়? মিড অ্যান্ড আপার জোনে ফাইব্রোসিস, এবং অন্যান্য যে নোডুলার বা রেডুলার যে ফিচারগুলো আছে সেগুলো হবে মেইনলি আপার জোনে অ্যান্ড মিড জোনে। আর এখানে একটা ক্যারেক্টারিস্টিক ফিচার পাওয়া যায়, সেটা হচ্ছে হাইলার লিম্ফেনোপ্যাথি উইথ এক্সেল প্যাটার্ন অফ ক্যালসিফিকেশন। কমপ্লিকেশন কি কি হতে পারে? এদের ক্ষেত্রে টিবি হওয়ার রিস্ক থাকে বেশি, লাং ক্যান্সার অ্যান্ড সিওপিডি হতে পারে, রেনাল অ্যান্ড কানেকটিভ টিস্যু ডিজিজ। তাহলে কোল্ড ডাস্ট
লাং ক্যান্সার না করলেও সিলিকা হচ্ছে লাং ক্যান্সার রিস্কটা বাড়ায়, সিওপিডি রিস্ক বাড়ায়। বেজিলিওসিস, তাহলে বেজিলিওসিস আমরা বলছিলাম এটা প্রেজেন্টেশন, তারপর রেডিওলজিক্যাল অ্যাপিয়ারেন্স, ডিস্ট্রিবিউশন সবকিছু হচ্ছে সিমিলার টু সার্কোইডোসিস। বাট এখানে হচ্ছে মেইনলি ফাইব্রোসিসটা করে কোথায়? আপার লোবে। কাদের ক্ষেত্রে বেশি হবে? যারা এয়ার স্পেসে কাজ করে, ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন অ্যান্ড বায়োমেডিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাহলে এই ক্ষেত্রেও অকুপেশনটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে যে অকুপেশনগুলো এখানে বলা হচ্ছে, এই ধরনের অকুপেশনাল কোন একজন পার্সন যদি আপারজন ফাইব্রোসিস প্রেজেন্ট করে, তারপর সার্কোইডোসিসের মধ্যে লিম্ফেডিনোপ্যাথি থাকে, হাইপার ক্যালসিমিয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডায়াগনোস করবো বেজিলিওসিস। তাহলে এদের ক্ষেত্রেও হচ্ছে হাইপার ক্যালসিমিয়া হতে পারে। কারণ প্রেজেন্টেশনটা থাকবে সার্কোইডোসিসের মতো, ইম্পর্টেন্ট হচ্ছে এখানে অকুপেশনাল হিস্ট্রিটা। তাহলে এখন যেগুলো ডিসকাস করছে এগুলাই একসাথে এখানে বলা হয়েছে। এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সিলিকা এবং অ্যাসবেস্টোসিস। সিলিকোসিস এবং অ্যাসবেস্টোসিস অকুপেশন কাদের কাদের ক্ষেত্রে হয় এটা ইম্পর্টেন্ট। পরীক্ষায় সিনারিও যখন দিবে তখন এই অকুপেশনাল হিস্ট্রিটা মেনশন করা থাকবে। আর অ্যাসবেস্টোসিস কি কি ফিচার নিয়ে প্রেজেন্ট করতে পারে? ফার্স্ট হচ্ছে প্লুরাল প্লাক, দেন হচ্ছে ডিফিউজ প্লুরাল থিকেনিং, অ্যাকিউট বিনাইন প্লুরেসি, কার্সিনোমা লাং, ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস এন্ড মেসোথেলিওমা। তাহলে কার্সিনোমা লাংসের রিস্ক বাড়ায়, এরকম হচ্ছে আমরা দুইটা পাইলাম, একটা হচ্ছে সিলিকা আর একটা হচ্ছে অ্যাসবেস্টস। এবার সে হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস বা এক্সটেন্সিভ অ্যালার্জিক অ্যালভুলাইটিস। তাহলে টিপিক্যাল সিনারিও থাকে কেমন? এখানে একটা অকুপেশনাল হিস্ট্রি থাকবে বা বার্ড এক্সপোজার হিস্ট্রি থাকবে। তাহলে পেশেন্টগুলো ইউজুয়ালি হয় ফার্মার বা বার্ড ওনার। প্রেজেন্টেশন থাকে ইনফ্লুয়েঞ্জা লাইক ফিচার্স, পেশেন্টের কাপ থাকতে পারে, ব্রেথলেসনেস থাকতে পারে, হুইস থাকতে পারে। আর এক্সামিনেশন করলে আমরা কি পাবো? এন্ড ইন্সপেক্ট্রিক রেকলস, মানে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বা পালমোনারি ফাইব্রোসিস টাইপের ফিচার। আর স্পাইরোমেট্রি করলে পাওয়া যাবে রেস্ট্রিকটিভ লাং ফাংশন। এটা হচ্ছে বোথ টাইপ 3 এন্ড টাইপ 4 ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন করতে পারে, আর এখানে অ্যান্টিবডিটা পাওয়া যায় আইজিজি। তাহলে এটা কি ইম্পর্টেন্ট? হাইপার সেন্সিটিভিটি এই টার্মটা শুনলে ইউজুয়ালি আমাদের কাছে মনে হয় যে টাইপ 1 ইমিউনোলজিক্যাল রেসপন্স হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বাট এখানে হচ্ছে টাইপ 3 এন্ড টাইপ 4। আবার হাইপার সেন্সিটিভ যে কন্ডিশনগুলো ইউজুয়ালি আমরা পাই হচ্ছে আইজিই, কিন্তু এখানেও এটাও ব্যতিক্রম, এখানে আমরা পাবো হচ্ছে আইজিজি। তাহলে এই জিনিসটা একটু খেয়াল করে দেখতে হবে। এটা অ্যাকিউট এবং ক্রনিক দুইটা প্রেজেন্টেশন হতে পারে। অ্যাকিউটের প্রেজেন্টেশন তো আমরা বললামই, ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটমস থাকে। আর ক্রনিকে হচ্ছে যে হিস্ট্রিটা একটু লম্বা সময় থাকবে, পেশেন্টের ফাইব্রোসিস থাকতে পারে, প্রোগ্রেসিভ ব্রেথলেসনেস থাকতে পারে। অস্কারেশন করলে ওয়াইড স্পিড এন্ড ইন্সপেক্ট্রিক রেকলস পাওয়া যাবে। ইনভেশন তো আমরা বলে ফেলছি, এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের মতো। এইচএসিটি করলে হচ্ছে গ্রাউন্ড গ্লাস শেডিং পাওয়া যায় বাইল্যাটারাল। এখানে হচ্ছে আপার এন্ড মিডিল লোব প্রিডমিনেন্ট শ্যাডো থাকে, প্যাটার্নটা থাকে রেস্ট্রিকটিভ প্যাটার্ন, আর অ্যান্টিবডি পাওয়া যাবে আইজিজি। ট্রিটমেন্ট হচ্ছে প্রেডনিজোলোন। তাহলে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, সেখানেও আমরা কিন্তু পাইছিলাম বাইল্যাটারাল ফাইন এনিসপেট্রিক রেকলস। আবার হাইপারসেন্সিটিভ নিউমোনাইটিস, এখানেও ফাইনিস একই। ডিফারেন্স কি? হাইপার সেন্সিটিভিটি ফাইব্রোসিস করে মেইনলি হচ্ছে আপার জোনে, আর ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের মধ্যে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস যেটা, সেটা করে লোয়ার জোন ফাইব্রোসিস। তাহলে কোনগুলো আপার জোন করতেছে আর কোনগুলো লোয়ার জোন ফাইব্রোসিস করতেছে, এটা ইম্পর্টেন্ট। আমরা আগে ক্লাসে এটা ডিসকাস করছিলাম। এরপরে কিছু লাং ডিজিজ আছে যেগুলো কোন কোন অর্গানিক ডাস্ট দিয়ে হয় এবং পজিটিভ এজেন্ট কি, এটা অনেক সময় পরীক্ষায় আসে। তাহলে এখানে ডাস্ট আমরা দিই নাই, পজিটিভ এজেন্ট যেহেতু পরীক্ষায় বেশি আসে, পজিটিভ এজেন্ট গুলোর নামগুলো দেওয়া হয়েছে। তাহলে ফার্মার্স লাং, এটা করে কে? অ্যাসপারজিলাস ফিউমিগেটাস। তারপর হচ্ছে বার্ড ফ্যান্সিয়াস লাং, এটা হচ্ছে এভিয়ান সেরাম প্রোটিন। মেল্ট ওয়ালকাস লাংস, এটা করে অ্যাসপারজিলাস ক্লাভেটাস। আর ইনহেলেশন ফিভার, এটা করে আছে থার্মোফিলিক অ্যাক্টিনোমাইসিটিস। তাহলে নামগুলো একটু
পড়ে দেখতে হবে। এবার সেই অ্যাসবেস্টস রিলেটেড লাং অ্যান্ড প্লুরাল ডিজিজ। তাহলে এগুলো আমরা কি নিয়ে প্রেজেন্টেশন করি, এগুলো আমরা অলরেডি বক্সে পড়ছি। তাহলে ফার্স্ট হচ্ছে প্লুরাল প্লাক। তাহলে এটা হচ্ছে মোস্ট কমন ম্যানিফেস্টেশন অফ প্রিভিয়াস অ্যাসবেস্টস এক্সপোজার। তবে এটা কোনো সিমটমস করে না, লাং ফাংশনে ইম্পেয়ারমেন্ট করে না, কোনো ট্রিটমেন্টও লাগে না ইউজুয়ালি, এবং বিনাইন কন্ডিশন। তাহলে এটা ইউজুয়ালি ডায়াগনোসিস হয় রুটিন, যদি আমরা ইনভেস্টিগেশন করি সিএস এক্স বা সিটি করলে অনেক সময় প্লুরাল প্লাক আমরা পাইতে পারি। ক্লিনিক্যাল আমাদের জন্য খুব একটা সিগনিফিকেন্ট না। আমাদের জন্য যেটা সিগনিফিকেন্ট সেটা হচ্ছে অ্যাসবেস্টোসিস অ্যান্ড মেসোথেলিওমা। তাহলে অ্যাসবেস্টোসিস প্রেজেন্ট করা হচ্ছে এক্সারশনাল ব্রেথলেসনেস অ্যান্ড নিউ লেট ইন্সপেক্টরি ক্র্যাকলস ওভার লোয়ার জোন। তাহলে সিলিকোসিস, হাইপারসেনসিটিভিটি, নিউমোনাইটিস, তারপর হচ্ছে কোলওয়ার্কার নিউমোকনিসিস, এগুলো সবই ছিল আপার জোন ফাইব্রোসিস। আর ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস আর অ্যাসবেস্টোসিস এই দুটো হচ্ছে লোয়ার জোন ফাইব্রোসিস করে। তাহলে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। পেশেন্টগুলো ফিঙ্গার ক্লাবিং থাকতে পারে। Pulmonary function tests and HSCT appearance are similar to those of usual interstitial pneumonia, accompanied by a history of substantial asbestos exposure are generally sufficient to establish the diagnosis. তাহলে কোনো একটা পেশেন্টের যদি অ্যাসবেস্টস এক্সপোজার হিস্ট্রি থাকে, তাহলে কাদের কাদের ক্ষেত্রে অ্যাসবেস্টস এক্সপোজার থাকে এই অকুপেশনগুলো আমাদের জানা লাগবে। এই ধরনের পেশেন্টগুলো যদি পালমোনারি ফাইব্রোসিস নিয়ে প্রেজেন্ট করে, তাহলে আমাদের ডায়াগনোসিস হবে অ্যাসবেস্টোসিস, এবং ফাইব্রোসিসটা হবে ইউজুয়ালি লোয়ার জোনে। অ্যাসবেস্টোসিসের ক্ষেত্রে পেশেন্টের লাং ক্যান্সার হওয়ার রিস্ক থাকে অনেক বেশি, অলমোস্ট 10-fold ইনক্রিজ রিস্ক। অ্যাসবেস্টস এক্সপোজারে আরেকটা যেটা হইতে পারে সেটা হচ্ছে মেসোথেলিওমা। মেসোথেলিয়া জিনিসটা কি? এটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার অফ প্লুরা আর লেস কমন আছে পেরিটোনিয়ামকে ইনভলভ করতে পারে। যদি কোনো পেশেন্টের মেসোথেলিওমা থাকে, তাহলে এটা অলমোস্ট ইনভেরিয়েবলি সাজেস্ট পাস্ট অ্যাসবেস্টস এক্সপোজার। প্রগনোসিস খুবই খারাপ, অলমোস্ট ইনভেরিয়েবলি ফেটাল। তাহলে অ্যাসবেস্টস এক্সপোজার কাদের কাদের ক্ষেত্রে হতে পারে এটা ইম্পর্টেন্ট। যারা হচ্ছে শিপ ওয়ার্কার্স, জাহাজ কারখানায় যারা কাজ করে, ম্যানুফ্যাকচার অফ রিপ্রুভ ইনসুলেটিং ম্যাটেরিয়ালস, পাইপ অ্যান্ড বয়লার লেগিং। তাহলে মেইনলি হচ্ছে যারা শিপ ওয়ার্কার, তারপর হচ্ছে যারা বয়লার বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করে, এদের ক্ষেত্রে অ্যাসবেস্টস এক্সপোজার রিস্ক থাকে বেশি। তাহলে অকুপেশন গুলো আমাদের ইম্পর্টেন্ট, কোন অকুপেশনে কোনটা এক্সপোজার হয়। বেশি অকুপেশনাল নিউমোনিয়া, তাহলে এটা আমরা অলরেডি ডিসকাস করছি নিউমোনিয়া পড়ার সময়। তাহলে যাদের হচ্ছে ফার্ম ওয়ার্কার্স বা হাইট ফ্যাক্টরি ওয়ার্কার্স, যেখানে হচ্ছে যে পশু চামড়া লোম এগুলো নিয়ে কাজ করে, তাদের ক্ষেত্রে কিভাবে হওয়ার রিস্ক থেকে বেশি, এবং এটা হচ্ছে কক্সজেলা বার্নেটটি দিয়ে। আর যাদের বার্ড এক্সপোজ আছে, বিশেষ করে প্যারোট এক্সপোজ থাকে, তাদের ক্ষেত্রে হয় সিটোসিস, সিটোকোসিস, এটা হয় আছে ক্লাইমাইডিয়া সিটেসি দিয়ে। আর সিওয়েজ ওয়ার্কার্স, এদের ক্ষেত্রে রিস্ক থাকে বেশি আছে লেপ্টো স্পাইরাল নিউমোনিয়া হওয়ার। জাস্ট এই পয়েন্টগুলো জানলে হবে। এবার একটা ইম্পর্টেন্ট টপিক, পালমোনারি এম্বোলিজম। তাহলে পালমোনারি এম্বোলিজমের অনেকগুলো কজ দেওয়া আছে এখানে। এর মধ্যে মোস্ট কমন কজ হচ্ছে প্রোপাগেশন অফ লোয়ার লিম্ব ডিভিটি অর ভেনাস থ্রোম্বোএম্বোলিজম। তাহলে যেসব পেশেন্টের ডিভিটি অফ লোয়ার লিম্ব থাকে, তাদের ক্ষেত্রে পালমোনারি এম্বোলিজম হওয়ার রিস্ক থাকে বেশি। কি কি ইনভেস্টিগেশন করবো? আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন হবে হচ্ছে চেস্ট এক্সরে। চেস্ট এক্সরে ইউজুয়ালি হচ্ছে নর্মাল থাকে, আমরা এক্সরে করি হচ্ছে টু এক্সক্লুড আদার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তাহলে পালমোনারি এম্বোলিজম সিনারিতে অনেক সময় জানতে চাই যে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন বা ইনিশিয়াল ইনভেস্টিগেশন কি করবো। অ্যান্সার হবে চেস্ট এক্সরে। কখন আমরা পালমোনারি এম্বোলিজম সাসপেক্ট করব? নর্মাল অ্যাপিয়ারেন্সেস ইন অ্যান অ্যাকিউটলি ব্রেথলেস অ্যান্ড হাইপোক্সিক পেশেন্ট শুড রেইজ সাসপিশন অফ পালমোনারি এম্বোলিজম। তাহলে কোনো একটা পেশেন্ট সিভিয়ার চেস্ট পেইন নিয়ে আসছে, শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসছে, হাইপোক্সিক আছে পেশেন্ট, কিন্তু এক্সরে করে দেখা গেল নর্মাল, এক্সামিনেশন করে দেখা গেল তেমন কোনো ফাইন্ডিংস নেই, তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের পালমোনারি এম্বোলিজমটা সাসপেক্ট করতে হবে। আর এর সাথে যদি পেশেন্টের ইউনিলেটারাল লেগ সুয়েলিং থাকে, তাহলে পালমোনারি এম্বোলিজম আরো স্ট্রংলি সাজেস্টিভ। অথবা কোনো পেশেন্ট যদি আমরা বাইলেটারাল চেঞ্জ পাই,
এবং সাথে ইউনিল্যাটারাল প্লুরাইটিস চেস্ট পেইন থাকে, তাহলে এই ক্ষেত্রে পালমোনারি এমবোলিজম সাসপেক্ট করতে হবে। তবে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমটা, নর্মাল অ্যাপিয়ারেন্স থাকবে কিন্তু পেশেন্ট অ্যাকিউটলি ব্রেথলেসনেস অ্যান্ড হাইপোক্সেমিক। ইসিজি করলে সবথেকে কমনলি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সাইনাস ট্যাকিকার্ডিয়া অ্যান্ড অ্যান্টিরিয়র টি ওয়েভ ইনভার্সন। আর ক্লাসিক্যাল সিনের মধ্যে পাওয়া যায় S1 Q3 T3 প্যাটার্ন। তাহলে লিড 1 আমরা পাবো হচ্ছে এস ওয়েভ, লিড 3 তে পাবো হচ্ছে কিউ অ্যান্ড টি ইনভার্সন। এটাকে বলা হয় S1 Q3 T3 প্যাটার্ন। এটা যদিও খুব বেশি পাওয়া যায় না, তবে এটা পাইলে এটা হচ্ছে ক্লাসিক্যাল ইসিজি ফিচার্স। এছাড়া এসটি সিগমেন্টেড টি ওয়েভ চেঞ্জ থাকতে পারে, রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক থাকতে পারে। আর্টেরিয়াল ব্লাড গ্যাসেস করলে আমরা কি পাবো? পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন লো পাবো, আর হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এটাও লো পাবো ডিউ টু হাইপার ভেন্টিলেশন। আর অ্যালভিউলার অক্সিজেন অ্যান্ড আর্টেরিয়াল অক্সিজেন গ্রেডিয়েন্ট করলে এটা পাবো বেশি। তাহলে এখানে যেহেতু এম্বোলিজম আছে, সো আর্টেরিয়াল ব্লাড ফ্লো অক্সিজেনেশন হবে না, অ্যালভিউলারিতে যে অক্সিজেন থাকবে সেই তুলনায় আর্টারিতে অক্সিজেন থাকবে কম। এখানে অ্যালভিউলার এবং আর্টেরিয়াল অক্সিজেন যদি আমরা গ্রেডিয়েন্ট করি তাহলে এটা বেশি পাবো। পেশেন্টে যদি ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম থাকে সেক্ষেত্রে পেশেন্টে কার্ডিওভাস্কুলার কোলাপস হতে পারে এবং অ্যানারোবিক গ্লাইকোলাইসিস এখানে মেটাবলিক অ্যাসিডোসিস পাইতে পারি। তাহলে ইনিশিয়াল ইনভেস্টিগেশন আমরা করছিলাম চেস্ট এক্সরে, এরপরে আমাদের আসে যে ইনভেস্টিগেশন চয়েস কি। তাহলে এটা ডিপেন্ড করে পেশেন্টের ক্লিনিক্যাল সিনারির উপরে। কোন একটা পেশেন্ট যদি আমরা পালমোনারি এম্বোলিজম সাসপেক্ট করি তাহলে সেক্ষেত্রে আমরা কি করি? 2 লেভেল পালমোনারি এম্বোলিজম ওয়েলস স্কোর। এই স্কোরিং করার পরে যদি মনে হয় যে পালমোনারি এম্বোলিজম হওয়ার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে আমরা করি সিটিপিএ। আর যদি পালমোনারি এম্বোলিজম লেস লাইক হয় সেক্ষেত্রে আমরা ডিডেমাটিস আগে করি। এর মধ্যে ডিডেমা যেটা, এটা হচ্ছে হাই নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু, তাহলে এটা ডিজিজ এক্সক্লুড করতে হেল্প করে। তাহলে এটা কোনো পেশেন্টের ডিডেমা যদি নেগেটিভ পাই বা নর্মাল পাই তাহলে এটা মোটামুটি ইন্ডিকেট করে যে পেশেন্টের পালমোনারি এম্বোলিজম আনলাইকলি। আর সিটিপি হচ্ছে এটা ফার্স্ট লাইন ডায়াগনোস্টিক টেস্ট বা কনফার্মেটরি টেস্ট। এটা অনেক সময় পরীক্ষা কোশ্চেনে আসে পালমোনারি সিনিয়রিতে, তারপর লিখে দেবে যে কনফার্মেটরি টেস্ট কোনটা বা মোস্ট স্পেসিফিক টেস্ট কোনটা। সিটিপি এর সমস্যা হচ্ছে যাদের সিভিয়ার রিনাল ইম্পেয়ারমেন্ট আছে অথবা কন্ট্রাস্ট মিডিয়াতে অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে আমরা সিটিপি করতে পারি না। তাহলে তাদের ক্ষেত্রে আমরা করবো হচ্ছে ভেন্টিলেশন পারফিউশন স্ক্যানিং। ম্যানেজমেন্টের মধ্যে আমাদের মেইন ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিকোয়াগুলেশন। তবে কোনো পেশেন্ট যদি অ্যাকিউট ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম উইথ হিমোডিনামিক ইনস্টেবিলিটি থাকে, পেশেন্টে যদি শকের ফিচার থাকে, বিপি কম থাকে, টেকিকার্ডিয়া থাকে, সেক্ষেত্রে আমরা থ্রোম্বোলাইসিস করবো। আর যেসব পেশেন্টের অ্যান্টিকোয়াগুলেশন কন্ট্রাইন্ডিকেটেড অথবা অ্যান্টিকোয়াগুলেশন পাচ্ছে এরপরও ভেনাস থ্রোম্বোএম্বোলিজম হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা ইউজ করবো ইনফিরিয়র ভেনা কাভা ফিল্টার। কিন্তু পালমোনারি এম্বোলিজম কয়েকটা টাইপ আছে, অ্যাকিউটলি দুই ভাবে হয়তো, একটা অ্যাকিউট ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম হতে পারে, স্মল আর মিডিয়াম সাইজ পালমোনারি এম্বোলিজম হতে পারে, আর একটা হচ্ছে ক্রনিক পালমোনারি এম্বোলিজম হতে পারে। পরীক্ষায় সবথেকে বেশি আসে হচ্ছে অ্যাকিউট ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম। তাহলে এক্ষেত্রে সিমটমস কি থাকবে? পেশেন্টের সিভিয়ার চেস্ট পেইন থাকবে, সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ থাকতে পারে, পেশেন্টের ফেইন্টনেস অর কোলাপস থাকতে পারে। তাহলে এই ধরনের ফিচার, সিভিয়ার চেস্ট পেইন, শর্টনেস অফ ব্রেথ এন্ড হচ্ছে ফিচার্স অফ শক অর কোলাপস, এই সেম ফিচার নিয়ে প্রেজেন্ট করতে পারে মায়োকার্ডিয়াল ইনফাকশন, পেরিকার্ডিয়াল টেম্পোনেট এন্ড অ্যাওর্টিক ডিসেকশন। তাহলে এই তিনটাই ডিফারেন্সিয়াল, এই চারটা যে কন্ডিশন, অ্যাকিউট ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম, এমআই, পেরিকার্ডিয়াল টেম্পোনেট এন্ড অ্যাওর্টিক ডিসেকশন, সবগুলোর ফিচার্স অলমোস্ট কাছাকাছি। তাহলে এগুলো আমাদেরকে ক্লিনিক্যালি এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে আলাদা করে শিখতে হবে, কারণ প্রত্যেকটা এসবিএস সিনারিশো আসতে পারে। সায়েন্সের মধ্যে একই রকম সবগুলোর ক্ষেত্রেই পেশেন্টের সার্কুলেটরি কোলাপসের ফিচার পাইতে পারি, লো বিপি, ট্যাকিকার্ডিয়া রিস্ক, জেবিপি। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে লাউড P2।
তাহলে অন্যান্য কন্ডিশন গুলোতে কিন্তু আমরা লাউড পিটও পাবো না। চেস্ট এক্সরে করে ইউজুয়ালি আমরা ফাইন্ডস পাবো নর্মাল। তাহলে পেরিকার্ডিয়াল টেম্পোনেট এবং এঅর্টিক ডিসেকশন এগুলোর ক্ষেত্রে কিন্তু এক্সরে নর্মাল থাকবে না। পেরিকার্ডিয়াল টেম্পোনেট আমরা কার্ডিওমেগালি পাবো, এঅর্টিক ডিসেকশনে ওয়াইডেনিং অফ মিডস্টেম পাবো। ইসিজি করলেও তিনটা ক্ষেত্রে ফাইন্ডিংস থাকবে আলাদা। তাহলে পালমোনারি এমবোলিজমের ক্ষেত্রে থাকবে সাইনাস টাইকার্ডিয়া, টিওএব ইনভার্সন, S1 Q3 T3 প্যাটার্ন এন্ড রাইট বান্ডেল ব্যালেন্স ব্লক। এর ক্ষেত্রে তো আমরা ST এলিভেশন পাইতে পারি, কিউএফ পাইতে পারি। পেরিকার্ডিয়াল টেম্পোনেটের ক্ষেত্রে কি পাবো? সাইনাস টাইকার্ডিয়া থাকবে, লো ভোল্টেজ ইসি থাকবে, ইলেকট্রিক্যাল অল্টারনেন্স থাকবে। আর এঅর্টিক ডিসেকশনের ক্ষেত্রে ইনফিরিয়র এমআই ফিচার থাকতে পারে, তার মানে লিড 2, 3 এবং ভিএফে ST এলিভেশন থাকতে পারে। তাহলে ক্লিনিক্যাল সিনারিও ইউজুয়ালি আলাদা কঠিন, আমাদেরকে মেইনলি ইংলিশন দেখতে হবে। ক্লিনিক্যাল সিনারিও দেখলেও আমাদের ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। তাহলে কোন একটা পেশেন্টে যদি ইউনিলেটারাল লেগ সোয়েলিং থাকে, তারপরে প্রেজেন্টেশন এই ধরনের হয়, তাহলে পালমোনারি এমবোলিজমটা চিন্তা করতে আগে। কোন একটা পেশেন্টের সিভিয়ার হাইপারটেনশন থাকে বা মারফান সিন্ড্রোমের পেশেন্ট থাকে, তারপর সে এসিক্যাল বিপি এন্ড পালস থাকে, তাহলে সেক্ষেত্রে এঅর্টিক ডিসেকশনটা আগে চিন্তা করবো। কোন একটা পেশেন্টের যদি টিবি, ম্যালিগনেন্সি বা কানেক্টিভ টিস্যু ডিজিজ থাকে, এই ব্যাকগ্রাউন্ডে যদি এই ধরনের চেস্ট পেইন, শর্টনেস অফ ব্রেথ ডেভেলপ করে, বা আগে যদি একটা অ্যাকিউট পেরিকার্ডিয়াস হিস্ট্রি থাকে, তাহলে সেক্ষেত্রে পেরিকার্ডিয়াল টেম্পোনেট আগে চিন্তা করবো। তাহলে এইভাবে আমাদেরকে এই কন্ডিশনগুলোর মধ্যে ডিফারেন্সিয়েট করা শিখতে হবে। এবিসি করলে কি পাবো? পার্শিয়াল প্রেশার অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড দুইটাই লো থাকবে, আর মেটাবলিক অ্যাসিডোসিস থাকবে যদি সার্কুলেটরি কলাপস হয়। পালমোনারি এমবোলিজম এন্ড প্রেগন্যান্সি, তাহলে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রেগন্যান্সি পেশেন্ট যদি পালমোনারি এমবোলিজম প্রেজেন্ট করে, তাহলে আমাদের ফার্স্ট ইনভেশন হবে চেস্ট এক্সরে। তাহলে প্রেগন্যান্সির ক্ষেত্রে আমাদের রেডিয়েশন এক্সপোজারটা ইম্পর্টেন্ট। তাহলে চেস্ট এক্সরে সবচেয়ে মিনিমাল রেডিয়েশন এক্সপোজার হয়, এখানে আমরা ফার্স্টে করবো চেস্ট এক্সরে। যদি আমরা দেখি চেস্ট এক্সরে নর্মাল আছে, তাহলে আমাদের নেক্সট ইনভেশন হবে ভেন্টিলেশন পারফিউশন স্ক্যানিং। আর চেস্ট এক্সরে যদি অ্যাবনর্মাল থাকে, তাহলে আমরা করবো হচ্ছে সিটিপিএ। এটা এক্সপ্লেন হচ্ছে যদি কোনো পেশেন্টের চেস্ট এক্সরে অ্যাবনর্মাল থাকে, সেক্ষেত্রে ভেন্টিলেশন পারফিউশন স্ক্যানিং করে খুব বেশি ফাইন্ডিংস পাওয়া যায় না, পাইলেও সেটা অ্যাবনর্মাল ফাইন্ডিংস পাওয়া যাবে, যেটা দেখে আমরা কনফার্ম করতে পারবো না। তবে চেস্ট এক্সরে নর্মাল থাকলে আমরা সেক্ষেত্রে ভেন্টিলেশন পারফিউশন স্ক্যানিং করতে পারি, কারণ এটা হচ্ছে রেডিয়েশন এক্সপোজার কম, অ্যাডভার্স ইফেক্টটা কম হবে। সিটিপিএ করলে অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে ব্রেস্ট ক্যান্সার হওয়ার রিস্ক থেকে বেশি। আর ভেন্টিলেশন পারফিউশনের অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে এটা ফিটাসে রেডিয়েশন এক্সপোজার বেশি হয়, চাইল্ডহুড ক্যান্সার হওয়ার রিস্ক থাকতে পারে। তাহলে আমাদের ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন হবে হচ্ছে চেস্ট এক্সরে, যদি পালমোনারি এমবোলিজম প্রেগন্যান্সিতে হয়। চেস্ট এক্সরে করে আমরা দেখবো চেস্ট এক্সরে ফাইন্ডিংস নরমাল নাকি অ্যাবনর্মাল। যদি অ্যাবনর্মাল থাকে কনফার্ম করার জন্য সিটিপিএ করবো, যদি নরমাল থাকে তাহলে ভেন্টিলেশন পারফিউশন স্ক্যানিং করবো। আর প্রেগন্যান্সি ক্ষেত্রে ইউজুয়ালি ডি ডাইমারের তেমন কোনো রোল থাকে না, কারণ ডি ডাইমার প্রেগন্যান্সিতে এমনিতে বেশি থাকতে পারে। ট্রিটমেন্টের মধ্যে অন্যান্য জায়গায় আমরা ওয়ারফেন ইউজ করতে পারি, তবে প্রেগন্যান্সিতে ওয়ারফেন ইউজ করা যাবে না, কারণ এটা টেরাটোজেনিক। তাহলে প্রেগন্যান্সিতে আমরা ইউজ করবো হচ্ছে লো মলিকুলার হেপারিন। এর পাশে পালমোনারি এমবোলিজম যদি সাসপেক্টেড থাকে, সেক্ষেত্রে আমরা কি স্টেপে আগাই? তাহলে পালমোনারি এমবোলিজম কোন একটা পেশেন্ট সাসপেক্ট করি, কখন সাসপেক্ট করবো? কোন একটা পেশেন্টের ইউনিল্যাটারাল ডিপ লেগ সোয়েলিং আছে, এর সাথে পেশেন্ট সিভিয়ার চেস্ট পেইন এন্ড শর্টনেস অফ ব্রেথ নিয়ে প্রেজেন্ট করছে, অথবা পেশেন্টের শুধু শর্টনেস অফ ব্রেথ, সিভিয়ার চেস্ট পেইন আছে, সাথে প্রলংড ইমোবিলাইজেশনের হিস্ট্রি আছে, বা কোনো একটা ম্যালিগনেন্সি আছে, অথবা প্রলংড ট্রাভেলিং হিস্ট্রি আছে। এই ধরনের যদি কোনো পেশেন্ট সিভিয়ার চেস্ট পেইন এন্ড শর্টনেস অফ ব্রেথ নিয়ে প্রেজেন্ট করে, তাহলে আমরা পালমোনারি এমবোলিজম সাসপেক্ট করবো। এটা সাসপেক্ট করার পর আমাদের ফার্স্ট স্টেপ হবে হচ্ছে ওয়েলস স্কোর করা। তাহলে ওয়েলস স্কোরটা আমাদের পড়তে হবে, এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে। ওয়েলস স্কোর করার পরে যদি আমরা দেখি স্কোরটা 4 পয়েন্টের বেশি হইতেছে, তাহলে এটা পালমোনারি এমবোলিজম লাইকলি, মানে পালমোনারি এমবোলিজম হওয়ার সম্ভাবনা বেশি। আর ওয়েলস স্কোর করে যদি দেখি 4 পয়েন্ট বা তার নিচে আছে, তাহলে এক্ষেত্রে পালমোনারি এমবোলিজম আনলাইকলি। এখন যদি স্কোর 4 এর বেশি পাই, তাহলে আমাদের নেক্সট স্টেপ হবে ইমিডিয়েট সিটিপিএ করা, কনফার্ম করার জন্য। এখন যদি কোনো কারণে সিটিপিএ করা পসিবল না হয়, যে সিটিপিএ অ্যাভেলেবল না, বা সিটিপিএ রিপোর্ট আসতে দেরি হবে, তাহলে সেক্ষেত্রে আমরা থেরাপিউটিক অ্যান্টিকোয়াগুলেশন দিয়ে দেব,
আর সিটিপি এর জন্য ওয়েট করব। তাহলে এক্ষেত্রে হচ্ছে ট্রিটমেন্ট ডোজ অ্যান্টিকোগুলেন্ট পাবে। তাহলে আমাদের দেশের পার্সপেক্টিভে বেশিরভাগ পেশেন্টগুলোর ক্ষেত্রে এই ধরনের হতে পারে। তাহলে আমাদের ক্ষেত্রে তো ইমিডিয়েট সিটিপি বিষয় পেশেন্ট আমরা করতে পারি না, বা সিটিপি করলেও দেখা রিপোর্ট পরে আসে। তাহলে এই ধরনের কোনো একটা পেশেন্ট যদি আমরা পালমোনারি এমবোলিজম সাসপেক্ট করি, স্কোর থাকে 4 এর বেশি, তাহলে আমরা তাকে থেরাপিউটিক ডোজে অ্যান্টিকোগুলেন্ট দিয়ে দেবো, এরপর সিটিপি করতে পাঠাবো। সিটিপি যদি পজিটিভ আসে তাহলে তো ডায়াগনোসিস কনফার্ম হয়ে গেলে আমরা অ্যান্টিকোগুলেন্টটা কন্টিনিউ করবো। এখন সিটিপি যদি নেগেটিভ আসে তাহলে সেক্ষেত্রে কি করবো? সিটিপি নেগেটিভ আসার পরে যদি আমাদের ডিভিটি মতন ফিচার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্রক্সিমাল লেগ ভেইন আল্ট্রাসাউন্ড স্ক্যান করবো। আর যদি ডিভিটি সাসপেক্টেড না থাকে তাহলে অ্যান্টিকোগুলেন্টটা বন্ধ করে দিব, অন্যান্য কোনো ডায়াগনোসিস আছে সেটা কনসিডার করবো। আর প্রথমে স্কোরিং করার পরে দেখলাম যে স্কোর 4 বা 4 কম, পালমোনারি এমবোলিজম হওয়ার সম্ভাবনা একটু কম, তাহলে সেক্ষেত্রে আমরা ফার্স্টে ডি ডাইমার টেস্ট করবো। তাহলে পালমোনারি এমবোলিজম হওয়ার রিস্ক বেশি থাকলে সিডিবি ফার্স্ট লাইন টেস্ট, আর পালমোনারি এমবোলিজম হওয়ার রিস্ক কম থাকলে ডি ডাইমারটা আমাদের ফার্স্ট টাইম টেস্ট। এখন কোনো কারণে ডি ডাইমার টেস্টটা যদি অ্যাভেলেবল না হয় বা টেস্টের রিপোর্ট আসতে দেরি হয়, সেক্ষেত্রে আমরা থেরাপিউটিক অ্যান্টিকোগুলেন্ট দিয়ে দেবো, এরপর রিপোর্টের জন্য ওয়েট করবো। এখন রিপোর্ট আসলে ডি ডাইমার নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে আমরা অন্য কোনো ডায়াগনোসিস চিন্তা করবো, পালমোনারি এমবোলিজমটা এক্সক্লুড করে দেবো। আর ডি ডাইমার টেস্ট যদি দেখি পজিটিভ তাহলে আমাদের নেক্সট ইনভেশন হবে সিটিপি করা টু কনফার্ম পালমোনারি এমবোলিজম। এরপরে আবার সিটিপি পজিটিভ না নেগেটিভ এর উপর ডিপেন্ড করে আমরা ফার্দার টেস্ট করবো। তাহলে এখানে মেইন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পালমোনারি এমবোলিজম সাসপিশন থাকলে আমাদের ফার্স্টে আমরা ওয়েলস স্কোর করবো, 4 এর বেশি হলে সিটিপিএ, আর 4 বা 4 কম হলে আমরা ডিডিএমএ টেস্ট করবো। রিপোর্ট যদি পেয়ে যায় তাহলে সে অনুযায়ী ফার্দার প্ল্যান করবো, আর যদি রিপোর্ট পাইতে দেরি হয় বা রিপোর্ট অ্যাভেলেবল না থাকে বা টেস্ট অ্যাভেলেবল না হয় সেক্ষেত্রে আমরা থেরাপিউটিক অ্যান্টিকোগুলেন্ট দিয়ে তারপর রিপোর্ট করবো। তাহলে টেস্ট অ্যাভেলেবল না বা রিপোর্ট পাইতে দেরি হচ্ছে, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ট্রিটমেন্ট করার জন্য দেরি করা যাবে না, ট্রিটমেন্ট শুরু করতে হবে এবং রিপোর্টের জন্য ওয়েট করতে হবে। পালমোনারি হাইপারটেনশন কখন বলবো? যখন মিন পালমোনারি আর্টেরিয়াল প্রেশার 25 মিলিমিটার মার্কারি বা তার বেশি হবে। মোস্ট কমন কজ হচ্ছে রেসপিরেটরি ফেলার ডিউ টু ইন্টেনসিভ পালমোনারি ডিজিজ। তাহলে সিওপিডি, তারপর হচ্ছে রেস্ট্রিক্টিভ পালমোনারি ডিজিজ, এই ডিজিজগুলোর কারণে সেকেন্ডারি হিসেবে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। এরপর এখানে কিছু ক্লাসিফিকেশন দেওয়া আছে, পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন, তারপর হাইপারটেনশন ডিউ টু লেফট হার্ট ডিজিজ, ডিউ টু লাং ডিজিজ, হাইপোক্সিয়া। তাহলে এই কজগুলো একটু মুখস্থ করতে হবে, এখানে বোঝার তেমন কিছু নাই, যেগুলো কালার করা আছে পরীক্ষায় বেশি আসে। প্রেজেন্টেশন কি কি হতে পারে? পেশেন্টের ব্রেথলেসনেস থাকতে পারে, চেস্ট পেন থাকতে পারে, পালপিটেশন, ফ্যাটিক, এক্সেশনাল ডিজিনেস, সিনকপ, মানে কার্ডিওলজিক্যাল যে ম্যানিফেস্টেশন গুলো থাকে ইউজুয়ালি সেগুলো সবগুলো থাকতে পারে। এক্সামিনেশন গুলো আমরা কি পাবো? জেভিপিটা পাবো, এলিভেটেড অ্যান্ড প্রমিনেন্ট এ ওয়েভ পাবো এখানে। তাহলে জেভিপি আমরা কার্ডিওলজিতে অলরেডি ডিসকাস করছি কখন কি বেশি পাই না পাই। পেশেন্টের রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির কারণে প্যারাস্টাল হিপ থাকতে পারে, লাউড পি2 থাকতে পারে, রাইট ভেন্ট্রিকুলার থার্ড হার্ট সাউন্ড, পেরিফেরাল ইডিমা অ্যাসাইটিস থাকতে পারে। জাস্ট এগুলো একটু দেখে নিন। এক্সরে করলে যেহেতু হাইপারটেনশন আছে এখানে পালমোনারি আর্টারিগুলো এনলার্জ থাকবে এবং পেরিফেরাল প্রোনিন থাকবে, মানে পেরিফেরাল ভেসেলগুলো ন্যারো থাকবে অথবা অ্যাবসেন্ট থাকবে। রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট থাকতে পারে। পালমোনারি আর্টারিয়াল প্রেশার দেখার জন্য আমরা ট্রান্সথোরাসিক ইকোকার্ডিওগ্রাফি করতে পারি, তবে কনফার্মেটরি হচ্ছে রাইট হার্ট ক্যাথেটারাইজেশন। ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখানে ড্রাগসগুলোর নাম এবং মেকানিজম লাগবে। তাহলে পালমোনারি হাইপারটেনশন আমরা কি কি ড্রাগ ইউজ করতে পারি? পালমোনারি হাইপারটেনশনের ট্রিটমেন্ট করার আগে আমরা ইউজুয়ালি একটা ভ্যাসোডাইলেটর টেস্ট করি, সাধারণত অ্যাডিনোসাইন দিয়ে করা হয়। এই ভ্যাসোডাইলেটর টেস্ট করার পর যদি পজিটিভ আসে সেক্ষেত্রে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করতে পারি। আর ভ্যাসোডাইলেটর টেস্ট যদি নেগেটিভ আসে তাহলে অন্যান্য যে ড্রাগগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। তাহলে আদার্স অপশন কি কি আছে? প্রোস্টাসাইক্লিনস আছে, দেন হচ্ছে এন্ডোথেলিন মেডিয়েটেড ভ্যাসোকনস্ট্রিকশন ব্লকার আছে, আর এটা অনেক সময় পরীক্ষায় এসবি হিসেবে আসে, যে বোসেন্টান, এমরিসেন্টান, এটা কি মেসিডেন্টাল, এগুলো মেকানিজম অ্যাকশন কি? তাহলে এটা এন্ডোথেলিন মেডিয়েটেড ভ্যাসোকনস্ট্রিকশন ব্লকার। আরেকটা আছে ফসফোডাইএস্টার 5 ইনহিবিটর, এর মধ্যে আছে সিলডেনাফিল, ট্যাডালাফিল। আর প্রেগন্যান্সি ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন। তাহলে যেসব পেশেন্টের প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন আছে, যদি ফিমেল পেশেন্ট হয় এবং চাইল্ড বিয়ারিং এজ হয় তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে প্রেগন্যান্সি পর নেগেটিভ কাউন্সেলিং করতে হবে। কোন কোন ড্রাগ আমরা পালমোনারি হাইপারটেনশনে অ্যাভয়েড করব?
নাইট্রেট, বিটা ব্লকার অ্যান্ড সাইক্লিজিন। এই ড্রাগগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এবার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা হাইপোপনিয়া সিনড্রোম। এটা কেন হয়? ডিউ টু রিকারেন্ট ওক্লুশন অফ ফ্যারিংস ডিউরিং স্লিপ। প্রিডিসপোজিং ফ্যাক্টর কি কি থাকতে পারে? মেল জেন্ডার, ওবেসিটি, নেজাল অবস্ট্রাকশন, অ্যাক্রোমেগালি or hypothyroidism, অ্যালকোহল or sedatives, আর হচ্ছে ফ্যামিলিয়ার। তাহলে প্রিডিসপোজিং ফ্যাক্টর গুলো পড়তে হবে, কমপ্লিকেশন গুলো পড়তে হবে। কমপ্লিকেশনস এর মধ্যে যেগুলো কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর আমরা যেগুলো পড়ি বেশি, এগুলো ইউজুয়ালি কমপ্লিকেশন হিসেবে ডেভেলপ করে। তাহলে এই পেশেন্টগুলো সিম্পিয়াট্রিক অ্যাক্টিভিটি বেশি থাকে, এর ফলে হাইপার টেনশন ডেভেলপ করতে পারে। এখান থেকে করোনারি ইভেন্টস এন্ড স্ট্রোকের রিস্ক বাড়তে পারে। পেশেন্টের মেটাবলিক সিন্ড্রোম, টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস এন্ড ইনসুলিন রেজিস্ট্যান্স থাকতে পারে। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টের এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস থাকবে, দিনের বেলায় বেশি ঘুমাবে, আর রাতে হচ্ছে স্নোরিং থাকবে, মানে নাক ডাকার টেন্ডেন্সি থাকে আর কি। এখন পেশেন্ট তো ইউজুয়ালি স্নোরিং বলতে হবে না, তাহলে এই হিস্ট্রিটা আমাদের নিতে হবে হচ্ছে পেশেন্টের পার্টনার থেকে। আর যদি পেশেন্টের সিভিয়ার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আর্লি মর্নিং হেডেক থাকতে পারে। ডায়াগনোস করবো আমরা কিভাবে? পলিসোমনোগ্রাফি, যেখানে আমরা কি দেখি? ওভারনাইট স্টাডিজ অফ ব্রিদিং, অক্সিজেশন এন্ড স্লিপ কোয়ালিটি। তাহলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিনিয়র দিয়ে দিতে পারে। কনফার্ম করবে কিভাবে? এটা জানতে চাই, অনেক সময় ট্রিটমেন্টও জানতে চাই। তো ট্রিটমেন্টে যদি পেশেন্ট ওবেস থাকে, সেক্ষেত্রে আমাদের ওয়েট লস করতে হবে। আর গোল্ড স্ট্যান্ডার্ড থেরাপি হচ্ছে কন্টিনিউয়াস পজিটিভ ওয়ে প্রেশার বা সিপআপ, নন ইনভেসিভ ভেন্টিলেশন। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার মধ্যে আরেকটা ডিজিজ থাকে হচ্ছে সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া ও নক্সানাল হাইপোভেন্টিলেশন। তাহলে দুইটা ক্ষেত্রেই সিমিলার টাইপ ফিচার থাকে। ডিফারেন্স হচ্ছে এখানে কোনো আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকে না। তাহলে এখানে হাইপোভেন্টিলেশন কেন হয়? ডিউ টু অল্টারড ভেন্টিলেটরি ড্রাইভ or inability to adequately expand chest. এদের ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে ওভারনাইট হোম নন ইনভেসিভ ভেন্টিলেশন। তাহলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এন্ড ওবেসিটি হাইপারটেনশন সিনড্রোম, এই দুটা ডিফারেন্স অনেক সময় পরীক্ষায় লাগে, কারণ দুইটা সিনারিও অলমোস্ট সিমিলার থাকে। তাহলে দুইটা ক্ষেত্রে পেশেন্টের প্রেজেন্টেশন থাকবে এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস। ডিফারেন্স কি থাকবে? অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে রিকারেন্ট আপার এয়ারে অবস্ট্রাকশন থাকবে ডিউরিং স্লিপ, এবং পেশেন্টের স্নোরিং থাকবে। অবস্ট্রাকটিভ হাইপারটেনশন সিনড্রোমের ক্ষেত্রে এটা হবে ডিউ টু ক্রনিক হাইপারটেনশন ইন ওবেস ইন্ডিভিজুয়ালস, আর এই ক্ষেত্রে কোনো আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন ইউজুয়ালি থাকে না। পার্শিয়াল পেশাব কার্বন ডাইঅক্সাইড যদি আমরা দেখি, তাহলে এটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে নরমাল থাকবে। ওবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোমের ক্ষেত্রে এটা থাকবে মোর দেন 45 মিলিমিটার মার্কারি ওর 6 কিলোপ্যাসকেল। বিএমআই করলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া পেশেন্টের বিএমআই বেশি থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে বিএমআইটা ওএস এর জন্য সিগনিফিকেন্ট না, যে লাগবে এমন না। কিন্তু ওবেসিটি হাইপোটেনশন সিনড্রোম, এটার নামের মধ্যে আছে ওবেসিটি, তাহলে এটার ক্ষেত্রে অবশ্যই পেশেন্টের বিএমআই 30 কেজি পার মিটার স্কয়ারের বেশি থাকতে হবে। আর এবিজি করলে আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে পাবো নরমাল, ওবেসিটি হাইপোটেনশন সিনড্রোমের ক্ষেত্রে পাবো পার্শিয়াল পেশাব কার্বন ডাইঅক্সাইড বেশি আর পার্শিয়াল পেশাব অক্সিজেনটা লো। তাহলে মেইনলি হচ্ছে পেশেন্টের বিএমআই আপার এয়ারে অবস্ট্রাকশন আছে কিনা আর এবিজি ফাইন্ডিংস, এই দুটা দেখে আমরা আলাদা করতে পারি। বাকি ক্লিনিক্যাল ফিচার্স মোটামুটি সিমিলার থাকে। তো সেই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ পারসিস্টেন্ট স্লিপিনেস, তাহলে এটা এমসিকিউর জন্য পড়তে হবে, মুখস্থ করে নিন একটু, বুঝার তেমন কিছু নাই। কজেস অফ ক্রনিক ল্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাল অবস্ট্রাকশন, পরীক্ষা খুব একটা আসে না, জাস্ট একবার রিডিং দেখে রাখতে পারেন। আচ্ছা, পরীক্ষা যেটা লাগবে সেটা হচ্ছে নিউমোথোরাক্স। তাহলে এটা একটা ইনফিনিটি স্টার কোশ্চেন, তাই সব পরীক্ষায় থাকে। সিনারিও কি থাকে? টিপিক্যাল সিনারিও থাকে হচ্ছে পেশেন্টের সিভিয়ার চেস্ট পেইন থাকতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকতে পারে। এক্সামিনেশন করলে আমরা ব্রেথ সাউন্ড অ্যাবসেন্ট পাবো, আর পারকাশন করলে হাইপার রেজোনেন্ট লাং ফিল্ড পাবো। ইনভেস্টিগেশন করবো হচ্ছে চেস্ট এক্সরে।
নিউমোথোরাক্সের ক্লাসিফিকেশন বা কজ, তাহলে এটা দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে স্পন্টানিয়াসলি হইতে পারে, আর একটা হচ্ছে ট্রমাটিক বা অ্যাট্রোজেনিক হইতে পারে। স্পন্টানিয়াসলি যে নিউমোথোরাক্স হয় এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারিতে কোনো প্রিভিয়াস লাং ডিজিজ থাকে না, আর সেকেন্ডারি হচ্ছে টার্নালিং লাং ডিজিজ থাকবে, মোস্ট কমনলি সিওপিডি অ্যান্ড টিউবারকুলোসিস। প্রাইমারি নিউমোথোরাক্স গুলো কাদের ক্ষেত্রে হয় বেশি? তাদের হচ্ছে স্মল প্লুরাল ব্লেড থাকে আগে থেকে, তাহলে এদের ক্ষেত্রে এটা রাপচার মাধ্যমে নিউমোথোরাক্স হতে পারে। আর সেকেন্ডারি ক্ষেত্রে বললাম মোস্ট কমন হচ্ছে সিওপিডি অ্যান্ড টিবি। এছাড়া পেশেন্ট যদি অ্যাজমা, লাং অ্যাবসেস, পালমোনারি ইনফেকশন, লাং ক্যান্সার, কোনো ফাইব্রোসিস বা সিস্টিক লাং ডিজিজ থাকে, মানে যে কোনো আন্ডারলিং লাং ডিজিজ থাকলে সেক্ষেত্রে সেকেন্ডারি নিউমোথোরাক্সটা হতে পারে। ক্লাসিফিকেশন অলরেডি আমরা একটা পড়লাম, আরো একটা ক্লাসিফিকেশন করা যায়। তাহলে পেশেন্টের প্রিভিয়াস কোনো লাং ডিজিজ আছে কিনা এটার উপর ডিপেন্ড করে আমরা ভাগ করেছি প্রাইমারি স্পন্টানিয়াস নিউমোথোরাক্স আর একটা হচ্ছে সেকেন্ডারি নিউমোথোরাক্স। যদি লাং ডিজিজ না থাকে তাহলে প্রাইমারি, লাং ডিজিজ থাকলে সেকেন্ডারি। প্রাইমারি স্পন্টানিয়াস নিউমোথোরাক্স রিস্ক থাকে কাদের বেশি? স্মোকারদের ক্ষেত্রে, টল স্ট্যাচার, আর প্রেজেন্স অফ এপিকাল সাবপ্লুরাল ব্লেবস। আর নিউমোথোরাক্সের পেটেন্সির উপর ডিপেন্ড করে এটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়, ক্লোজ নিউমোথোরাক্স, ওপেন নিউমোথোরাক্স আর টেনশন নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স জিনিসটা কি? এটা হচ্ছে প্রেজেন্স অফ এয়ার ইন প্লুরাল স্পেস। এয়ার থাকার কথা লাংসে, যদি পেশেন্টের প্লুরাল স্পেসে এয়ার চলে আসে তাহলে এটাকে আমরা নিউমোথোরাক্স বলছি। এখন এই লাংসের এয়ারওয়ের সাথে যদি প্লুরাল স্পেসের এয়ারের কোনো কানেকশন না থাকে, মানে প্লুরাতে এয়ার আছে বাট এয়ার যাওয়ার যে পাথওয়েটা এটা ক্লোজড হয়ে গেছে, সেটাকে আমরা বলবো ক্লোজ নিউমোথোরাক্স। আর যদি প্লুরাল যে এয়ারওয়ে আছে, প্লুরাতে যে এয়ার আছে এটার সাথে যদি লাংসের এয়ারওয়ের কানেকশন থাকে তাহলে এটাকে বলা হবে ওপেন নিউমোথোরাক্স। ওপেন নিউমোথোরাক্সের সমস্যা কি? এই ক্ষেত্রে ইনফেকশন হওয়ার এবং এমপাইমা ডেভেলপ করার রিস্ক থাকে বেশি। আচ্ছা, আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যেটা এবং পরীক্ষায় বিষয় যেটা, সেটা হচ্ছে টেনশন নিউমোথোরাক্স। তাহলে টেনশন নিউমোথোরাক্সে কি হয়? এখানে যে কানেকশনটা আছে বিটুইন এয়ারওয়ে অ্যান্ড প্লুরাল স্পেস, এয়ারওয়েটা ওয়ান ওয়ে ভালভ হিসেবে কাজ করে। জিনিসটা কেমন? এখানে যখন আমরা পেশেন্ট যখন ইন্সপিরেশন করবে তখন এয়ারওয়ে থেকে এয়ারটা প্লুরাল স্পেসে যাবে, কিন্তু যখন এক্সপাইরেশন করবে তখন কি হবে? এই যে কানেকশন ছিল কানেকশনটা বন্ধ হয়ে যাবে এবং কোনো এয়ার বের হবে না, প্লুরাল স্পেস থেকে এয়ারটা বের হবে না, এটা ট্র্যাপড হয়ে যাবে। তাহলে এটা দেখেন, ফার্স্ট হচ্ছে ক্লোজ টাইপ, এখানে এয়ার আছে, প্লুরাল স্পেস এবং লাঞ্চটাকে কম্প্রেস করে রাখছে, কিন্তু এখানে কোনো কানেকশন নাই। ওপেন টাইপে কি হচ্ছে? এখানে একটা কানেকশন আছে, কিন্তু এই কানেকশনটা হচ্ছে দুই দিকেই, মানে এয়ারটা ইন্সপিরেশন নিলে লাংস থেকে প্লুরাল স্পেসে আসতেছে, আবার এক্সপিরেশনের সময় এখান থেকে এয়ারওয়েতে চলে যাচ্ছে। টেনশন টাইপের পার্থক্য কি? এখানে ওয়ান ওয়ে হিসেবে কাজ করে, যখন পেশেন্ট ইন্সপিরেশন করবে তখন এয়ারওয়ে থেকে প্লুরাল স্পেসে এয়ারটা আসবে, কিন্তু এক্সপিরেশনের সময় এই কানেকশনটা বা পাথওয়েটা ক্লোজ হয়ে যাবে এবং কোনো এয়ার বের হবে না। তার মানে প্রত্যেকবার ইন্সপিরেশন নেওয়ার সময় পেশেন্টের এয়ারটা এখানে এসে জমা হবে এবং এয়ারটা ট্র্যাপড হয়ে যাবে। তাহলে তিনটার মধ্যে সব থেকে খারাপ হচ্ছে টেনশন নিউমোথোরাক্স। এটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স। ক্লিনিক্যাল ফিচার আমি অলরেডি বলছি, সাডেন অনসেট অফ ইউনিল্যাটারাল প্লুরাইটিক চেস্ট পেইন থাকবে, আর এর সাথে ব্রেথলেসনেস থাকবে। তাহলে একটু আগে পালমোনারি এমবোলিজম পড়ছিলাম, পালমোনারি এমবোলিজম কিন্তু একই রকম ফিচার্স পাওয়া যাবে। আর যদি নিউমোথোরাক্সটা স্মল পার্সেন্ট অফ নিউমোথোরাক্স ইনভলভমেন্ট করে, তাহলে সেক্ষেত্রেও পেশেন্ট সিমটোমেটিক থাকবে, এক্সামিনেশন করলে ডিরেক্ট অর অ্যাবসেন্ট ব্রেথ সাউন্ড পাওয়া যাবে। টেনশন নিউমোথোরাক্সের ক্ষেত্রে আমরা কি পাবো? র্যাপিডলি প্রোগ্রেসিভ ব্রেথলেসনেস,
marked tachycardia, hypotension, and cyanosis. Tracheal displacement away from the side of silent hemithorax. তাহলে এটা যদি দেখি টেনশন নিউমোথোরাক্স, তাহলে এই সাইডে প্রচুর পরিমাণে এয়ার ট্র্যাপ হয়েছে। এয়ারটা কি করছে তখন লাংস এবং মিডস্টাইল স্ট্রাকচার গুলোকে অপোজিট সাইডে ঠেলে দিচ্ছে। এর ফলে ট্র্যাকিয়াটা শিফট হবে কোন দিকে, যে সাইড লেশন আছে তার অপোজিট সাইডে। ট্র্যাকিয়া এবং অ্যাক্সিস পজিশন আমরা একটু অপোজিট সাইডে শিফটেড পাবো। তাহলে নিউমোথরাক্স আমরা ক্লিনিক্যালি ডায়াগনোস করতে পারি কিভাবে? বাই কম্বিনেশন অফ অ্যাবসেন্ট ব্রেথ সাউন্ড অ্যান্ড রেজোনেন্ট পারকাশন নোট। তাহলে আমরা এর আগে পড়ছিলাম অ্যাবসেন্ট বা ডিমিনিশড ব্রেথ সাউন্ড কোথায় কোথায় পাই? পুজা লিপশনে বলছিলাম, দেন হচ্ছে কলাপসের ক্ষেত্রে পাইতে পারি, মাসলেশনের ক্ষেত্রে অনেক সময়, সরি মাসলেশন না, কলাপসে পুজা লিপশন এবং পুজাল থেকে নিয়ে এগুলোতে অ্যাবসেন্ট ব্রেথ সাউন্ড পাওয়া যায়। এর মধ্যে রেজোনেন্ট পারকাশন পাওয়া যাবে শুধুমাত্র নিউমোথরাক্সের ক্ষেত্রে। তাহলে অ্যাবসেন্ট ব্রেথ সাউন্ড প্লাস রেজোনেন্ট পারকাশন নোট, এটা হচ্ছে ডায়াগনস্টিক অফ নিউমোথরাক্স। ইনভেস্টিগেশন কি করবো? ফার্স্ট লাইন টেস্ট বা কনফার্মেটরি দুইটা আমরা করতে পারি চেস্ট এক্স এর মাধ্যমে। চেস্ট এক্স-রে করলে আমরা কি পাবো? শার্পলি ডিফাইন্ড এজ অফ ডিফ্লেটেড লাং উইথ কমপ্লিট ট্রান্সলুসেন্সি, নো লাং মার্কিংস বিটুইন দিস অ্যান্ড চেস্ট ওয়াল। তাহলে এটা যদি আমরা দেখি, এখানে রাইট সাইডের যে লাংসটা আছে এটা দেখেন কম্প্রেসড আছে বাই ট্র্যাপিং অফ এয়ার ইন প্লুরাল স্পেস। তাহলে আমরা যখন এক্স-রে করবো তখন এই কলাপস লাং মার্জিনটা আমরা খুবই মানে শার্পলি ডিফাইন কলাপস মার্জিন এটা আমরা দেখতে পারবো। আর প্লুরাল স্পেস যে এয়ার আছে এখানে কোনো ভাস্কুলার মার্কিং থাকবে না, যে পুরোটাই ট্রান্সলুসেন্ট থাকবে, মানে পুরোটাই কালো শ্যাডো পাওয়া যাবে। এখন এখানে যেহেতু কোনো লাং টিস্যু নাই, জাস্ট এয়ার রয়েছে, সো এখানে কোনো ভাস্কুলার মার্কিং থাকবে না। নর্মাল লাংসে যেমন ভাস্কুলার মার্কিং থাকে, এখানে এই ধরনের কোনো মার্কিং থাকবে না। তাহলে এটাই বলা হয়েছে এখানে কমপ্লিট ট্রান্সলুসেন্সি অ্যান্ড অ্যাবসেন্স অফ এনি লাং মার্কিং। ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, সব ধরনের পরীক্ষায় আসে। তাহলে আমরা প্রথমে ডিফারেন্সিয়েট করছিলাম দুই ভাগে, একটা হচ্ছে স্পন্টেনাস নিউমোথরাক্স যেখানে কোনো আন্ডারলাইং লাং ডিজিজ নাই, আর একটা হচ্ছে সেকেন্ডারি নিউমোথরাক্স যেখানে আন্ডারলাইং বা প্রি এক্সিস্টিং লাং ডিজিজ থাকবে। দুইটা ম্যানেজমেন্ট আলাদা। তাহলে কোনো একটা পেশেন্ট যদি স্পন্টেনাস নিউমোথরাক্স হয় সেক্ষেত্রে আমরা ফার্স্ট দেখবো পেশেন্টের সিমটমস আছে কিনা, সাইজ কতটুকু। নিউমোথরাক্সের সাইজ যদি লেস দেন 2 সেন্টিমিটার হয়, পেশেন্টের যদি কোনো সিমটমস না থাকে, তাহলে এগুলো ইউজুয়ালি স্পন্টেনাসলি রিসলভ করে যায়। তাহলে পেশেন্টগুলোকে আমরা জাস্ট অবজারভেশন করবো ফর 6 আওয়ার্স এন্ড আউট পেশেন্ট ফলো আপ করবো। তাহলে এদের ক্ষেত্রে অ্যাডমিশনের দরকার নেই। কোনো পেশেন্ট যদি সাইজ লেস দেন 2 সেন্টিমিটার আছে কিন্তু পেশেন্ট সিমটোমেটিক, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? পারকিউটেনিয়াস নিডল অ্যাসপিরেশন অফ এয়ার। আবার পেশেন্টের সিমটমস থাকুক বা না থাকুক, যদি সাইজটা মোর দেন 2 সেন্টিমিটার হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা পারকিউটেনিয়াস নিডল অ্যাসপিরেশন করবো। তাহলে এটা যদি আমরা একসাথে বলি, লেস দেন 2 সেন্টিমিটার অ্যান্ড অ্যাসিম্পটোমেটিক, তাহলে এদের ক্ষেত্রে কোনো ট্রিটমেন্ট দরকার হবে না। স্পন্টেনিয়াস রিসলভ করবে, আমরা জাস্ট পেশেন্টকে অবজার্ভ করবো 6 ঘন্টা, তারপরে আউট পেশেন্ট ফলো আপ করবো। যদি সাইজ 2 সেন্টিমিটার থাকে অথবা সিমটোমেটিক হয়, তাহলে যে কোনো একটা ফিচার থাকলে আমরা কি করবো? নিডল অ্যাসপিরেশন করবো। এখন আমরা নিডল অ্যাসপিরেশন করলাম, করার পর যদি পেশেন্ট ব্রেথলেসনেস থাকে অথবা যে সাইজটা 2 সেন্টিমিটার ছিল, মোর দেন 2 সেন্টিমিটার ছিল, অ্যাসপিরেশন করার পর যদি সাইজটা মোর দেন 2 সেন্টিমিটার থাকে অথবা যদি মোর দেন 2.5 লিটার এয়ার অ্যাসপিরেশন করা হয়, তাহলে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে চেস্ট ড্রেন দেওয়া। আর যদি পেশেন্টের সেকেন্ডারি নিউমোথরাক্স থাকে, তাহলে পেশেন্টকে অবশ্যই অ্যাডমিট করতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে অল পেশেন্টস রিকোয়ার অ্যাডমিশন। তাহলে স্পন্টেনিয়াসের ক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন লাগতেছে না, কিন্তু সেকেন্ডারি নিউমোথরাক্স মানে যদি পেশেন্টের আন্ডারলাইং লাং ডিজিজ থাকে, আগে থেকে পেশেন্টের সিওপিডি ছিল বা টিবি ছিল বা অ্যাজমা ছিল, কোনো ফাইব্রোটিক বা সিস্টিক লাং ডিজিজ ছিল, যে কোনো লাং ডিজিজ ছিল, এর
পরে যদি পেশেন্টের নিউমোথ্রাক্স ডেভেলপ হয় তাহলে পেশেন্টকে অবশ্যই হসপিটালে অ্যাডমিশন করতে হবে। এই পেশেন্টগুলো যদি অ্যাসিম্পটোমেটিক থাকে এবং সাইজটা যদি 1 to 2 সেন্টিমিটার হয় তাহলে আমরা নিডল অ্যাসপিরেশন করব। কিন্তু যদি সিম্পটোমেটিক থাকে অথবা সাইজ মোর দ্যান 2 সেন্টিমিটার হয় অথবা নিউমোথোরাক্সটা অ্যাসপিরেশন করার পরে যদি মোর দ্যান 1 সেন্টিমিটার সাইজ থাকে তাহলে চেস্ট ড্রেন করব। তাহলে দুইটা ট্রিটমেন্ট প্ল্যান কিন্তু আলাদা, স্পন্টেনিয়াসের ক্ষেত্রে এবং সেকেন্ডারি ক্ষেত্রে। আর যদি কোনো পেশেন্টের টেনশন নিউমোথ্রাক্স থাকে তাহলে তাকে কি করতে হবে, ফার্স্টে লাইফ সেভিং ইমিডিয়েট রিলিজ অফ পজিটিভ প্রেশার বাই ইনসার্শন অফ এ ক্যানুলা ইনটু প্লুরাল স্পেস ফলোড বাই চেস্ট ড্রেন ইনসার্শন। তাহলে টেনশন নিউমোথ্রাক্স হলে আমাদের ফার্স্টে এয়ার থেকে বের করতে হবে বাই ইনসার্শন অফ এ ক্যানুলা অ্যান্ড ফলোড বাই চেস্ট ড্রেন। কোনো পেশেন্ট যদি রিকারেন্ট স্পন্টেনিয়াস নিউমোথ্রাক্স হয় তাহলে সেক্ষেত্রে আমরা সার্জিক্যাল ফ্লুইডোলাইসিস করতে পারি বা কেমিক্যাল ফ্লুইডোলাইসিস করতে পারি। ইন্ডিকেশনগুলো এখানে এত লাগবে না। চেস্ট ড্রেন এর ম্যানেজমেন্ট অনেক সময় পরীক্ষায় আসে। তাহলে চেস্ট ড্রেন আমরা যদি দিই কোনো পেশেন্টে তো এটা কখন রিমুভ করব, যখন লাংসটা ফুলি রিইনফ্লেটেড হবে। তাহলে এটা দেখার জন্য আমাদেরকে চেস্ট এক্সরে করে দেখতে হবে লাংটা ফুলি রিইনফ্লেশন হয়েছে কিনা, আর যে চেস্ট ড্রেনে যে বাবল আসতেছিল বাবলিংটা বন্ধ হয়েছে কিনা। তাহলে চেস্ট ড্রেন তো আমরা ইউজুয়ালি একটা এখানে পানির মধ্যে দেওয়া থাকে আর এই সাইডে এয়ার থাকে, সো এখানে হচ্ছে কি বাবলিং পাওয়া যায়, সুইঙ্গিং অফ বাবল বলা হয়। তাহলে এই বাবল আসলে যদি বন্ধ হয়ে যায় এবং লাংস ফুলি রিইনফ্লেটেড করে এরপরে মর্নিং এ আমরা হচ্ছে চেস্ট ড্রেনটা রিমুভ করবো। এখন দেখা গেল কোন একটা পেশেন্টের 48 ঘন্টা হয়ে গেছে চেস্ট ড্রেন দেওয়া কিন্তু এখনো বাবলিং আসতেছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, সিটি স্ক্যান করবো এবং সার্জিক্যাল রেফারেল দেবো। আর যদি 5 থেকে 7 দিন পরেও এটা আসা বন্ধ না হয় এবং বাবলিং কন্টিনিউয়াসলি থাকে তাহলে তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি করতে হবে। এখন কোন একটা পেশেন্টের লাংসটা ফুলি রিইনফ্লেশন হয় নাই কিন্তু তার বাবল আসা বন্ধ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে টিউবটাতে কোনো সমস্যা হয়েছে কিনা। এটা হয়তো টিউবটা ব্লক হয়ে যেতে পারে, ডিসপ্লেসড হতে পারে অথবা কিঙ্ক হয়ে যেতে পারে। তাহলে এটা পরীক্ষায় বেশি সিনারিও আছে, যেটা লাস্টেরটা, যে কোনো একটা পেশেন্টের নিউমোথ্রাক্স প্রেজেন্ট করছে, তাকে চেস্ট ড্রেন দেওয়া হয়েছে, ড্রেনে দেখা যাচ্ছে কোনো বাবলিং হইতেছে না, এক্সরে করে দেখা গেছে লাংসটা এখনো রিইনফ্লেট হয় নাই, মানে এখনো তার নিউমোথ্রাক্সটা আছে। তাহলে মোস্ট লাইকলি কজ কি, তাহলে এক্ষেত্রে আমাদেরকে টিউবটা দেখতে হবে টিউবে কোনো সমস্যা আছে কিনা। আর যদি টিউবটা ঠিক থাকে, বাবলিংও আসে কিন্তু 48 ঘন্টা বেশি হয়ে গেছে, তাহলে আমরা রেফারেল দিব, সিটি স্ক্যান করবো। যদি 5 থেকে 7 দিনে বেশি হয়ে যায় তাহলে আমাদের সার্জারি করতে হবে। আর যদি এটা হচ্ছে যে দেখি যে বাবলিং আসা বন্ধ হয়ে গেছে এবং এক্সরে তো দেখছি যে নিউমোথ্রাক্সটা রিজলভ হয়ে গেছে, লাংসটা আবার ইনফ্যাক্টেড হয়ে গেছে, তাহলে আমরা চেস্ট ড্রেনটা রিমুভ করে দেবো। নিউমোথ্রাক্সের পেশেন্ট আমরা কি কি অ্যাডভাইস দিব? ফার্স্ট অ্যাডভাইস দেবো পেশেন্টকে অবশ্যই স্মোকিং বন্ধ করতে হবে। কোনো পেশেন্ট যদি স্মোকিং করে তাকে স্মোকিং বন্ধ করতে হবে। এই পেশেন্টগুলো এয়ার ট্রাভেল করতে পারবে না যদি ক্লোজ নিউমোথ্রাক্স থাকে। এয়ার ট্রাভেল কখন করতে পারবে? ফার্স্ট হচ্ছে আফটার কমপ্লিট রিসলিউশন হইতে হবে, এরপর 7 দিন পার হতে হবে এবং চেস্ট এক্সরেতে কনফার্ম হইতে হবে যে লাংসটা ফুলি ইনফ্লেটেড হয়েছে। আর একটা পেশেন্ট নিউমোথ্রাক্স হওয়ার পরে লাংসটা ফুলি ইনফ্লেটেড হয়ে যায়, এক্সরেতে কনফার্ম হয়, এর 7 দিন পরে পেশেন্ট চাইল্ড ট্রাভেল করতে পারবে। পেশেন্টগুলোর ক্ষেত্রে ডাইভিং কন্ট্রাইন্ডিকেটেড, তাহলে ডাইভ করা যাবে না। করতে পারবে কখন? যদি কোনো পেশেন্টের সার্জিক্যাল ফ্লুইডোলাইসিস করা থাকে তাহলে সেটা করতে পারবে, না হলে করতে পারবে না। ম্যানেজমেন্ট অফ স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স, এটা হচ্ছে মনে হয় ফিগার থেকে নেওয়া হয়েছে, ডেভিডসনের ফিগার দিয়ে। তাহলে কোন একটা পেশেন্টের স্পন্টেনিয়াস নিউমোথোরাক্সে যদি পেশেন্টের টেনশন নিউমোথোরাক্স থাকে কিভাবে বুঝবো? মিডিস্টাল শিফটিং আছে, সাথে হাইপোটেনশন আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ম্যানেজ হবে ইন্টারকোস্টাল টিউব ড্রেনেজ অ্যাটাচ টু আন্ডার ওয়াটার সিল ডিভাইস, মানে ইন্টারকোস্টাল টিউব দিব আর কি, ড্রেনেজ টিউব। তাহলে এটা একটা ইন্ডিকেশন পাইলাম ড্রেন টিউব দেওয়া। এখন যদি টেনশন নিউমোথ্রাক্স না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো পেশেন্টের ক্রনিক লাং ডিজিজ আছে কিনা, তার মানে এটা সেকেন্ডারি নিউমোথ্রাক্স কিনা। যদি হয় সেক্ষেত্রে আমাদেরকে ড্রেন টিউব দিতে হবে।
এরপর দেখবো যদি সেকেন্ডারি লাং ডিজ, ক্রনিক লাং ডিজ না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো নিউমোথরাক্সটা মোর দেন 50% ইনভলভমেন্ট করছে কিনা। মোর দেন 50% মানে 15% মানে হচ্ছে মোর দেন 2 সেন্টিমিটার। তাহলে যদি এরকম হয় এবং পেশেন্টের বয়স 50-এর বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ড্রেন টিউব দিতে হবে। তাহলে আমরা 2টা পাইলাম, 3 নম্বর ইন্ডিকেশন পাইলাম। দেন হচ্ছে এখানে কোনো কন্ডিশন নাই, তাহলে সেক্ষেত্রে আমরা পেশেন্ট কিউটিনিয়াস নিডল অ্যাসপিরেশন করবো। নিডল অ্যাসপিরেশন করার পরে যদি দেখি আমরা মোর দেন 2.5 লিটার অ্যাসপিরেশন হয়েছে অথবা নিউমোথরাক্সটা পারসিস্ট করছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ড্রেন টিউব দিতে হবে। তাহলে 4টা পাইলাম ইন্ডিকেশন ড্রেন টিউব দেওয়া। আর যদি এগুলো কোনো ফিচার্স না থাকে, সবগুলা নেগেটিভ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে 6 ঘন্টা অবজারভেশন করবো, আউট পেশেন্ট ফলো আপ করবো। এই ফিগারটাই আছে এখানে আমরা আলাদা করে লেখা হয়েছে আর কি, যে স্পন্টেনাসে কোনটা কি ম্যানেজমেন্ট না ম্যানেজমেন্ট ডিটেলস। ড্রেন টিউব আমরা কখন কখন দেবো? একটা যদি পেশেন্টের টেনশন নিউমোথরাক্স থাকে, ক্রনিক লাং ডিজিজ থাকে, স্পন্টেনাস প্রাইমারি নিউমোথরাক্সের ক্ষেত্রে যদি মোর দেন 2.5 লিটার অ্যাসপিরেশন হয় অথবা নিউমোথরাক্স যদি পারসিস্টেন্স হয়, আর যদি কোনো পেশেন্টের বয়স 50 বছরের বেশি থাকে অথবা এর সাথে সিগনিফিকেন্ট ডিসনিয়া বা মোর দেন 15% হিমিথরাক্স ইনভলভমেন্ট হয়। এরপর আছে নিডল অ্যাসপিরেশন। নিডল অ্যাসপিরেশন আমরা ইউজুয়ালি কোথায় দিই? সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস অ্যান্টিরিয়রলি ইন মিড ক্লেভিকুলার লাইন। আর নিডল অ্যাসপিরেশন কখন বন্ধ করবো? যদি রেজিস্ট্যান্স ফিল করা হয় যায়, পেশেন্ট যদি এক্সেসিভলি কাশি দেয়, অথবা যদি মোর দেন 2.5 লিটার এয়ার রিমুভ হয়। তাহলে মোর দেন 2.5 লিটার এয়ার রিমুভ হলে সেক্ষেত্রে আমরা চেস্ট ড্রেন দিয়ে দেবো। বেশি প্যারালাইসিস অফ ডায়াফ্রাম, তাহলে এখানে কি কি ফাইন্ডিংস পাবো? এখানে একটা ইম্পর্টেন্ট আছে, সুপাইন ভাইটাল ক্যাপাসিটি ইজ সিগনিফিকেন্টলি রিডিউসড কম্পেয়ার টু ইরেক্ট। তাহলে দাঁড়ানো অবস্থায় যে ভাইটাল ক্যাপাসিটি থাকবে, শো অবস্থায় এটা অনেক বেশি কমে যাবে। আল্ট্রাসাউন্ড করলে আমরা কি পাবো? প্যারাডক্সিক্যাল আপওয়ার্ড মুভমেন্ট অফ প্যারালাইজড হেমিডায়াফ্রাম অন স্নিফিং। তাহলে এই সময় আসলে ডায়াফ্রামটা ডাউনওয়ার্ড মুভমেন্ট হওয়ার কথা ছিল, যদি এটা আপওয়ার্ড মুভমেন্ট হয় তাহলে এটা ইন্ডিকেট করে যে ডায়াফ্রামেটিক প্যারালাইসিস আছে। এরপর হচ্ছে কজেস অফ এলিভেশন অফ এ হেমিডায়াফ্রাম। তাহলে এটা মনে হয় পরীক্ষা কোনো একটা পরীক্ষা এমসিকিউ হিসেবে আসছে আগে। তাহলে কোন কোন কন্ডিশন আমরা হেমিডায়াফ্রামটা এলিভেটেড পাবো? এটা এমসিকিউর জন্য জাস্ট মুখস্থ করতে হবে, এখানে তেমন বোঝা কিছু নেই। তাহলে এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা এবং কঠিনও যেটা, সেটা হচ্ছে নিউমোথরাক্সের ম্যানেজমেন্ট। তাহলে নিউমোথরাক্সের ম্যানেজমেন্ট যেহেতু পরীক্ষা আসে, এটা একটু ভালো করে পড়তে হবে, কঠিন হইলেও। যদি খুব বেশি মনে থাকে তাহলে ইনিশিয়াল পয়েন্ট গুলো মনে রাখতে হবে, সবগুলো মনে না রাখলেও। আর যারা এমএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য তো ডিটেলস লাগবে, ওখানে বাদ দেওয়ার কোনো সুযোগ না, ওখান থেকে কোশ্চেন আসবে। এরপর আছে পালমোনারি এম্বোলিজম। তাহলে অ্যাকিউট ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম প্রেজেন্টেশন, ইনভেস্টিগেশন ফাইন্ডিংস এবং ম্যানেজমেন্ট, এগুলো লাগবে সবগুলাই। আর এরপরে লাগবে হচ্ছে অ্যাসবেস্টোসিস, সিলিকোসিস, এই দুটো পড়া লাগবে ভালো করে। লাস্ট হচ্ছে অকুপেশনাল অ্যাজমা, এটা পড়তে হবে। বাকিগুলা দেখে রাখতে পারেন, খুব বেশি পরীক্ষা আসে না, জাস্ট একটু মোটামুটি দেখে রাখতে হবে। আচ্ছা, আজকে ক্লাসে কোনো কোশ্চেন আছে কারো? কোনো যদি কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন, না হলে আমরা ক্লাস এখানে শেষ করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই।